ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার ডাক তারেক রহমানের। না দিলে সরকারের পরিণতি ভালো নাও হতে পারে। অনিশ্চয়তার পথে দেশ, সতর্কবার্তা বিএনপি নেতাদের। পার্কিংয়ের নামে রাজধানীর বিভিন্ন এলাকায় চাঁদাবাজি। দক্ষিণ সিটির তালিকাভুক্ত স্থানেও নেই ইজারার শর্ত মানার বালাই। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার গদ বাঁধা আশ্বাস প্রশাসনের। গতি নেই প্রবাসীদের ভোটার করার প্রক্রিয়ায়। 9টিতে কার্যক্রম চললেও থমকে আছে 31 দেশে। মেলেনি দূতাবাসের অনুমোদন। ডিসেম্বরের মধ্যে নতুন 12 দেশে কাজ শুরুর আশ্বাস। সর্বনিম্ন এডিপি বাস্তবায়নের মাশুল গুনতে যাচ্ছে স্বাস্থ্য খাত। আসন্ন বাজেটে কাটছাঁট করেই 2,500 কোটি টাকা ব্যয়ের সক্ষমতা বিবেচনায় বরাদ্দের পরামর্শ। এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্প পুতিনের ফোন আলাপ। গঠনমূলক ও কার্যকর আলোচনা হয়েছে, দাবি রুশ গণমাধ্যমের। যুদ্ধবিরতির স্মারক তৈরিতে সম্মত ক্রেমলিন। ভোরের সময় সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার গঠন করে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্ট 2024-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই বার্তা দেন তিনি। দেশ গঠনে ঐক্য, গণতন্ত্রের বিকাশ এবং উন্নয়নের বার্তা তুলে ধরেন তারেক রহমান। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তিনি। লন্ডন থেকে বিস্তারিত শোয়েব কবিরের প্রতিবেদনে। যুক্তরাজ্যের লন্ডনে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে দেওয়া তার বক্তব্যে উঠে আসে বাংলাদেশের আসন্ন নির্বাচন প্রসঙ্গ। রাজনৈতিক সরকার গঠনের মাধ্যমে দেশের মানুষের জন্য কাজ করার আহ্বান জানান তিনি। আমরা তত্ত্বাবধায়ক সরকারের কাছে ডিমান্ড করেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন। দেশের মানুষ নির্বাচন চাই। এই নির্বাচনের জন্য গত 15 বছর আমরা আন্দোলন সংগ্রাম করে যে নির্বাচনের জন্য আমরা যারা বিএনপি করি, এখানে আমাদের বহু নেতাকর্মী সহকর্মীকে আমরা হারিয়েছি, খুনের শিকার হয়েছে। যে আমাদের কখন ওই গুণ ছিল 6 মাস গুণ ছিল, আমাদের বহু সহকর্মী আছে আমাদের, ওকে আল্লাহ মধ্যে পেয়েছে, অনেকে আমরা পাইনি। কিন্তু কেন এই যে এই গুণ হত্যার শিকার হাজারো মানুষ গুম হয়েছে, বিএনপির হয়েছে, বিএনপির বাইরে অন্যান্য রাজনৈতিক দল হয়েছে, সাধারণ মানুষ হয়েছে, সাংবাদিকরা হয়েছে। কেন হয়েছে? সেটি হচ্ছে রাজনৈতিক অধিকার, মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য। তো এই যে মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা, এই রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা এমন একটা সরকার প্রতিষ্ঠা করতে চাই যেই সরকার মানুষের কল্যাণে কাজ করবে। দেশ গঠনে ঐক্য, গণতন্ত্রের বিকাশ এবং উন্নয়নের বার্তা তুলে ধরেন তারেক রহমান। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তিনি। দেশের মানুষকে নিরাপত্তা দেওয়া, দেশের বেকারদের কর্মসংস্থান করা, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা, এরকম যে বিষয়গুলো, এটাতে নিশ্চিত প্রত্যেকের কাছে আমার আহ্বান, প্রত্যেকের কাছে আমার অনুরোধ। আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আমরা একটি জায়গায় এসে দাঁড়িয়েছি। সামনের সময়টি হচ্ছে সকলে মিলে কাঁধে কাঁধ রেখে দেশটাকে গড়তে হবে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বগুড়া জেলা বিএনপির সহসভাপতি মীর শাহে আলম। দল মত নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। ভোট ছাড়া বাকি সবকিছু করে দেশকে অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এ অভিযোগ করে বিএনপি নেতারা বলছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে সরকারের পরিণতি ভালো নাও হতে পারে। রাষ্ট্র কাঠামো মেরামতের নির্বাচন ও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে প্রতিবন্ধকতা দূর করার দাবিতে 12 দলীয় জোটের আলোচনা সভা। এতে যোগ দিয়ে নির্বাচন, সংবিধান সংশোধন সহ নানা বিষয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এখানে যেসব সংস্কার প্রস্তাব করা হয়েছিল
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষে সংবিধান পরিবর্তনের কোনো সুযোগ নেই। ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে কোনো বাধা নেই। জোট তৈরির জন্য বিলম্ব করা হচ্ছে কিনা প্রশ্ন তোলেন নজরুল ইসলাম খান। বেশ কিছু সংস্কার আছে যেটা সংবিধানের সঙ্গে সংশ্লিষ্ট, সংবিধান পরিবর্তন ছাড়া হবে না। এই সরকারের পক্ষে সংবিধান পরিবর্তনের কোনো সুযোগ নাই। নির্বাচন ডিসেম্বরের মধ্যে করতে বাধাটা কোথায়? কারণ যদি গোপন থাকে যে আপনার সংগঠিত হতে একটু সময় লাগবে, কিংবা আপনি কারোর সঙ্গে একটু জোটের চেষ্টা করতেছেন, সেই জোটটা বানানোর জন্য একটু সময় লাগবে। রাজধানীর গুলশানে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, করিডোরের সঙ্গে দেশের নিরাপত্তা জড়িত। নির্বাচন ছাড়া সবকিছু করছে সরকার। বাংলাদেশের সিকিউরিটির প্রশ্ন, এইখানে কোনো কনসালটেশন হয়নি এবং দিস ইজ এ পলিটিক্যাল ডিসিশন। একটার পর একটা যেগুলো নিয়ে তাদের সময় তারা কাটাচ্ছে, এন্ড ট্রাইং টু প্রুভ হোয়াট, যেরকম পোর্টার একটা ডিসিশন আপনি দেখেছেন। একটা নন পলিটিক্যাল গভর্নমেন্ট, একটা ইন্টেরিয়াম গভর্নমেন্টকে এগুলোতে ইনভলভ হওয়ার দরকার আছে। এদিন বিকেলে সিলেটে দলের নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্য নবায়ন কর্মসূচিতে যোগ দিয়ে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে সরকারের পরিণতি ভালো নাও হতে পারে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আদালতের বিচারের মধ্য দিয়ে নির্ধারিত হবে বাংলাদেশের আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য, তারা রাজনীতি করতে পারবে কিনা। পরবর্তী নির্বাচনটা ডিসেম্বরের ভিতরেই, যেটা আপনি ওয়াদা করেছিলেন, দেওয়ার জন্য সুস্পষ্ট রোডম্যাপ প্রদান করবেন। মাননীয় প্রধান উপদেষ্টা, হয়তো আপনার কানে যেতেও পারে, নাও যেতে পারে, গেলে ভালো, আর যদি আপনি কানে না তোলেন, অন্যথায় আপনার সম্মান রক্ষা হবে কিনা আমরা সন্দেহান। এছাড়াও নির্বাচনী রোডম্যাপ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। নিবন্ধন স্থগিতাদেশ প্রত্যাহার না হলে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ। সোমবার রাজশাহী আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্রে ভোটার তালিকা হালনাগাদ কর্মশালায় যোগ দিয়ে কথা বলেন তিনি। নির্বাচনের সিস্টেমটাই হচ্ছে রাজনৈতিক দলরা অংশগ্রহণ করবে। কোন রাজনৈতিক দলরা? যারা নির্বাচন কমিশনের সাথে নিবন্ধিত। যেহেতু আপনি যে দলের নাম বললেন, সেই দলের নিবন্ধন আপাতত স্থগিত আছে, আর স্থগিত থাকা অবস্থায় যদি নির্বাচন হয় তাহলে স্বাভাবিকভাবে ধরে নেওয়া যাবে যে তাদের অংশগ্রহণের সুযোগটা থাকবে না। ইশরাক হোসেনের সমর্থকদের ব্লকেডে আটকা নগর ভবন। প্রধান ফটকে তালা ঝুলিয়ে পঞ্চম দিনে বিক্ষোভ করেছেন তারা। শপথ গ্রহণে গড়িমসির অভিযোগে স্থানীয় সরকার উপদেষ্টার পদত্যাগের দাবি তাদের। উপদেষ্টা বলছেন, আইনি ও মেয়াদ সংক্রান্ত জটিলতায় সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। স্লোগানে স্লোগানে উত্তাল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবন এলাকা। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেয় টানা বিক্ষোভ সমর্থকদের। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টার পদত্যাগের দাবি তাদের। বিক্ষোভের পঞ্চম দিনে সোমবার সকাল থেকেই নগর ভবন ব্লকেডে আটকা। প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন ইশরাক সমর্থকরা। বলেন, শপথ পাঠ করিয়ে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেওয়া পর্যন্ত চলবে আন্দোলন। ঢাকাবাসীর জনদুর্ভোগ কমানোর জন্য অতি দ্রুত জনতার মেয়র ইশরাক হোসেনকে দায়িত্ব দেওয়া হোক। দ্রুত ইশরাক সাহেবকে শপথ করার জন্য সরকারের প্রতি দাবি জানাচ্ছি। আদালতের রায় ও গ্যাজেট প্রকাশের পরও শপথ পড়ানোই গড়িমসি স্থানীয় সরকার উপদেষ্টার পদত্যাগের দাবি জানান ইশরাক সমর্থকরা। অদৃশ্য কারণে তারা এটাকে কালক্ষেপণ করে ইশরাক হোসেনকে এখনো শপথ গ্রহণ করাচ্ছেন না। আমরা দেশের নগরের, এই ঢাকা নগরের শান্তি চাই। নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরে কেন স্থানীয় সরকার মন্ত্রণালয় আসিফের নির্দেশনায় কেন শপথ নিচ্ছে না? তবে স্থানীয় সরকার উপদেষ্টার দাবি, শপথ নিয়ে আইনি ও মেয়াদ সংক্রান্ত জটিলতার কারণে কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। এখানে অনেকগুলো আইনি জটিলতা আছে, সেগুলো আমরা আইন মন্ত্রণালয়ের থেকে জানতে চেয়েছি যে কি ধরনের আইনি জটিলতা আছে কিংবা আছে কিনা, এবং এর বাইরেও মেয়াদ সংক্রান্ত জটিলতা আছে। আন্দোলনকারীদের দাবি, শপথ নিয়ে কোনো জটিলতা নেই, ইচ্ছে করে ধোঁয়াশা তৈরি করা হচ্ছে। এই রিট মামলায় কিন্তু কোনো আদেশ হয়নি, এই রিট মামলা এখনো কোর্ট গ্রহণ করেনি, অথচ তিনি বলছেন যে এইটা নিয়ে একটি রিট মামলা থাকায়
এ ব্যাপারে কোনো অগ্রগতি হচ্ছে না, করা যাচ্ছে না। যে চেতনা নিয়ে, যে আদর্শ নিয়ে জুলাইয়ের বিপ্লব ঘটেছিল, সে চেতনার সাথে এটা যায় না, এই মিথ্যে কথা যায় না। এদিকে বিক্ষোভের কারণে নগর ভবনে স্বাভাবিক কার্যক্রম বন্ধে বিপাকে পড়েছেন সেবাগ্রহীতারা। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। মঙ্গলবারের মধ্যে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ না পড়ালে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। সোমবার সিলেটে দলের সদস্য সংগ্রহ অনুষ্ঠানে এই হুঁশিয়ারি দেন তিনি। আদালতের রায়ে যিনি মেয়র ঘোষিত হয়েছেন জনাব ইঞ্জিনিয়ার ইশরাক, ইলেকশন কমিশন যার নামে গেজেট প্রকাশ করেছে আদালতের রায় মেনে, তাকে আপনারা শপথ গ্রহণ করাবেন না, বিভিন্ন রকমের কলা কৌশল করছেন। তাইলে কি এটা আইনের শাসন হলো? আমি আহ্বান করছি অতি অল্প সময়ের মধ্যে, পারলে আজকে কালকের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে আদালত ঘোষিত জনাব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ গ্রহণ করানোর ব্যবস্থা করুন। রাজধানী জুড়ে পার্কিংয়ের সুযোগে চালকদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে অর্থ। নামে বেনামে তো বটেই, কোথাও কোথাও শ্রমিক সংগঠন, কোথাও বা এই চাঁদার পোশাকি নাম দেওয়া হয়েছে সিটি টোল। বরাবরের মতো এসব বিষয়ে কথা বলতে রাজি নয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। অন্যদিকে অভিযোগ পেলেই কঠোর ব্যবস্থার গদবাঁধা আশ্বাস পুলিশের। আশরাফুল ইসলামের ছবিতে মাহাদি ইসলাম ধ্রুবর ধারাবাহিক রিপোর্টের দ্বিতীয় পর্ব আজ। পার্কিংয়ের নামে চাঁদা আদায় সবারই জানা, কিন্তু পার্কিং না করে শুধু সড়ক ব্যবহারের জন্য চাঁদা দেওয়ার নজির ঘটছে দক্ষিণ সিটি কর্পোরেশনের নাকের ডগায়। বছরের পর বছর ধরে তুঘলকে কাণ্ড জারি আছে গুলিস্তান স্টেডিয়াম মার্কেটে। 5 অগস্টের পর কিছুদিনের জন্য বন্ধ ছিল এই কার্যক্রম, তবে সম্প্রতি সেটি এখন শুরু হয়েছে দ্বিগুণ বেগে। চাঁদার কারণে কেবল সাধারণ চালকরাই নন, খোদ স্টেডিয়াম মার্কেটের দোকানিরাও বিরক্ত। এক সপ্তাহের মধ্যে 2 বার 10 টাকা বেড়ে গেছে। আপনার থেকে 200 নিচ্ছে, মানে ঢুকলে 200। উপদেষ্টাতে ইজারা আসছে, সাইন নেওয়া আসছে, এই জন্য এখন নেওয়া হইতাছে। আমি এটা বলছি লাগে না, এই যে দেন আবার স্লিপ দিচ্ছে। 100 টাকা ডিম মারলে আমরা যদি 20 টাকা চাই, 10 টাকা চাই, আমার কয় টাকা থাকে? প্রত্যেকটা সেক্টরে চাঁদাবাজি, এই রাস্তাটা হাঁটা যায় না। প্রশাসনের গাড়িগুলো একটু ছাড় পাওয়া যায়, ছাড়া দোকানদারের তো কোনো ছাড় নেই। 30 টাকার জন্য হরান কি করছে যে আমাদের এখানে দোকান আছে, তারপর আমরা কেন দেব? অভিযোগ আছে জাতীয় ক্রীড়া পরিষদ স্টেডিয়াম মার্কেটের গেটগুলোতে ইজারা দিলেও তাদের শর্ত মানছে না ইজারাদার। কিসের টাকা নিচ্ছে? ইজারা দিছে। হ্যাঁ, ইজারা। কিসের ইজারা? জাতীয় ক্রীড়া পরিষদ। যদিও কর্তৃপক্ষের দাবি তারা এসব বিষয়ে কিছুই জানে না। আমরা এই তথ্যগুলি ভেরিফিকেশন করব, ইজারাদারকেও আমরা সরাসরি জানাবো, তাদের কাছ থেকে একটি তথ্য, একটি বক্তব্য আমরা শুনবো। গিয়ে যদি আমরা কোনো ধরনের ইজারার শর্তের কোনো ব্যত্যয় পাই, অবশ্যই আমরা আইনগতভাবে অগ্রসর হব। গুলিস্তান থেকে এবার নজর দেয়া যাক মতিঝিলের আইডিয়াল কলেজের সামনের সড়কে। দক্ষিণ সিটির নথিভুক্ত এই পার্কিং স্পটে সর্বোচ্চ 83টি গাড়ি পার্ক করার নিয়ম আছে, তবে ইজারাদার নির্ধারিত জায়গা ছাপিয়ে শত শত গাড়ি পার্ক করছেন। আগে নিত 30 টাকা, আর এখন নিতে যায় 50 টাকা। মালিকের সাথে আমি বহুত কিছু করছিলাম, কিন্তু কাজ হয় না। আমি গাড়ি রাখছি, কতক্ষণ রাখি 50 টাকা, মানে এখানে গাড়ি ঢুকবে 50 টাকা। একই দশা চলছে নিউ মার্কেটেও, ফলে দিনভরই যানজটে নাকাল হন আজিমপুর ও সায়েন্স ল্যাব রুটে চলাচলকারী লাখো মানুষ। এসব বিষয়ে কথা বলতে রাজি নয় দক্ষিণ সিটি কর্পোরেশন, যদিও পুলিশ বলছে চাঁদাবাজির অভিযোগ পেলেই ব্যবস্থা নেবেন তারা। চাঁদাবাজির যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে। নথি বলছে বিগত বছরগুলোতে দক্ষিণ সিটি কর্পোরেশন পার্কিং এর জন্য ইজারা দেন 26টি স্পটে। এর মধ্যে বর্তমানে ইজারা চালু আছে 10টি স্পটে। ইজারাদাররা যেমন নিয়ম মানছেন না, তেমনি অন্তত শতাধিক অবৈধ পার্কিং চালু আছে রাজধানী জুড়ে। মাহাদি ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা।
প্রবাসী বাংলাদেশিদের ভোটার করতে 9 দেশে কার্যক্রম চালাচ্ছে নির্বাচন কমিশন। 40 দেশে এই কার্যক্রম চালুর কথা থাকলেও গতি নেই সেই কাজে, কেননা 31টি দেশের দূতাবাসের অনুমোদনই মেলেনি এখনো। তবে এনআইডি উইংয়ের মহাপরিচালক জানালেন, ডিসেম্বরের মধ্যে নতুন করে 12 দেশে কাজ শুরু হবে। কাউসারা চৌধুরী, কুমুর রিপোর্ট। 2019 সালে প্রবাসীদের ভোটার করতে নানা পদক্ষেপ নেয় নির্বাচন কমিশন। সে সময় কয়েকটি দেশে বসবাসরত বাংলাদেশিদের জন্য একটি ওয়েব পোর্টাল উন্মুক্ত করা হয়, যার মাধ্যমে আবেদন করা যাবে ভোটার হওয়ার। এরপর সময় গড়িয়েছে অনেক, কিন্তু খুব একটা অগ্রগতি হয়নি প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকায় নিবন্ধনের। এ পর্যন্ত 9টি দেশের 16টি স্টেশনে প্রবাসী বাংলাদেশিদের বায়োমেট্রিক ও অন্যান্য ডকুমেন্টস নেওয়া হচ্ছে। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের তথ্য মতে এ পর্যন্ত 45,000-এর বেশি আবেদন পাওয়া গেছে। এর মধ্যে প্রায় 29,000 জনের বায়োমেট্রিক গ্রহণ করা হয়েছে মিশন অফিসগুলো থেকে। স্টেশন 16টা মানে কোনো দেশে 2-3 জায়গায় হচ্ছে, যেমন লন্ডনে 3 জায়গায় হচ্ছে, অর্থাৎ ব্রিটেনে, অস্ট্রেলিয়াতে 2 জায়গায় হচ্ছে। তো এইভাবে আমরা 9টি দেশে 16টা স্টেশনে চালু করেছি। এরা আবেদন করেছে, কিন্তু হয়তো তারা শহরের বাইরে থাকে বা একটু দূরে থাকে, অথবা তারা হয়তো টাইমলি আসতে পারেনি, সেই জন্য তারা বায়োমেট্রিক্সটা দিতে পারেনি। এনআইডি উইংয়ের মহাপরিচালক জানান, 31টি দেশের দূতাবাসের অনুমোদনই মেলেনি এখনো। এরপরও ডিসেম্বরের মধ্যে নতুন করে 12টি দেশে কার্যক্রম শুরুর আশা তার। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি পাঠিয়েছিলাম, ওনারা দূতাবাসগুলোতে জানতে চান। দূতাবাসগুলো যখন ক্লিয়ারেন্স দেন তখন ওনারা আমাদেরকে জানানোর পরে আমরা ইকুইপমেন্টস রেডি করি। তারপর আমরা এই যে প্রক্রিয়ায় এবার এই 2টো দেশ করলাম, এভাবে আমরা করি। তো আমরা কোনো দেশ থেকে আর ক্লিয়ারেন্স পাইনি। ডিসেম্বর না, তার মানে তো এখনও 6 মাস, আরও নতুন 10-12টা। এটা সম্ভব হবে। প্রবাসীদের ভোটার হতে সময় বেশি লাগছে কেন, এমন প্রশ্নে তিনি জানান, দূতাবাস ও নির্বাচন কমিশন 2 জায়গায় এই বিলম্ব হচ্ছে। এরপরও স্বল্প সময়ে সেবা দিতে তৎপর ইসি। সে যে বাংলাদেশি তদন্ত করার পরে যেগুলো আপডেট হয়ে যায় বা সঠিক থাকে, এগুলো এরা এখান থেকে আপডেট করে দেয়। যখন ওদের এন্ডে যায়, ওরা কিন্তু ঠিক ওই সময়ই সবাই যে আপলোড করে দেয় তা কিন্তু না, ওদের এন্ডেও কিছু সময় দেরি হয়। কাউসারা চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। সাম্য হত্যার বিচার দাবিতে মশাল মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। এ সময় নিরাপদ ক্যাম্পাস ও ভিসির পদত্যাগ দাবি করেন নেতাকর্মীরা। সাম্য হত্যার 6 দিন পর এখনও উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা মশাল মিছিল বের করে। টিএসসি থেকে শুরু হয়ে ভিসির বাসভবনের সামনে গিয়ে শেষ হয় মিছিল। ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে না পারার দায় উপাচার্য ও প্রক্টরকে নিতে হবে বলেও দাবি করেন ছাত্রদলের নেতাকর্মীরা। সামিনা লুৎফা ম্যামদের বাধার জন্য নাকি ভিসির প্রক্টর আমাদের ক্যাম্পাসের নিরাপত্তা দিতে পারেনি। আমি এটাই বলতে চাই, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পর্যায়ে দায়িত্ব পালনরত অবস্থায় একজন সহকারী অধ্যাপকের কথাই যদি আপনি দায়িত্ব পালন করতে না পারেন, বাস্তবায়ন না করতে পারেন, তাহলে আপনার দায়িত্ব থেকে ছেড়ে যান। অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসন অর্থাৎ প্রক্টর স্যার এবং ভিসি স্যারের দায়বদ্ধতা রয়েছে। তো আমরা সর্বশেষ চাওয়াটা হচ্ছে এটাই যে প্রক্টর স্যার এবং ভিসি স্যার যেন তাদের স্ব জায়গা থেকে পদত্যাগ করে। ব্যর্থতার দায় নিয়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিসি এবং প্রক্টরকে অনতি বিলম্বে পদত্যাগ করতে হবে। সাম্য হত্যায় জড়িতদের বিচার দাবি করে ঢাবি ছাত্রদল সভাপতি ভিসি ও প্রক্টরের পদত্যাগের দাবি জানান। সাম্য হত্যাকাণ্ডের পরবর্তী সময়ে যারা সাম্যের হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বিভিন্ন ন্যারেটিভ দাঁড় করিয়েছে, তাদেরও আইনের আওতায় আনার জন্য দৃঢ় দাবি জানাচ্ছি। ভিসি ও প্রক্টর পদত্যাগ না করা পর্যন্ত রাজপথে সোচ্চার থাকার হুঁশিয়ারি দিয়েছে ঢাবি ছাত্রদল। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। জুলাই হত্যা চেষ্টা মামলায় চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে কাশিমপুর কারাগারে পাঠিয়েছেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, ফ্যাসিস্টের সহযোগী হিসেবে আন্দোলন দমনে অর্থের যোগান দেওয়ার পাশাপাশি শেখ মুজিবের বায়োপিকে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন তিনি। আসামি পক্ষের দাবি, আন্দোলনের সময় বিদেশে ছিলেন নুসরাত ফারিয়া। এদিকে নুসরাতের গ্রেফতারের ঘটনাকে বিব্রতকর উল্লেখ করে আইনি প্রতিকারের আশা প্রকাশ করেছেন সংস্কৃতি উপদেষ্টা।
বৈষম্য বিরোধী আন্দোলনের সময় নানা শ্রেণী পেশার মানুষের পাশাপাশি ছাত্র জনতার পাশে দাঁড়ান সবুজ অঙ্গনের অনেকেই। তবে কেউ কেউ বিপক্ষেও অবস্থান নেন। এরই প্রেক্ষাপটে হত্যা চেষ্টার মামলার আসামি করা হয় ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, আসনা হাবিব ভাবনা ও অভিনেতা জায়েদ খান সহ 17 জনকে। রোববার থাইল্যান্ড যাওয়ার সময় বিমানবন্দর থেকে আটক করা হয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে। ভাটারা থানায় গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয় মিন্টো রোডের গোয়েন্দা পুলিশ কার্যালয়ে। সোমবার ফারিয়াকে তোলা হয় আদালতে। এ সময় অনেকটা বিমর্ষ অবস্থায় দেখা যায় তাকে। শুনানির শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, আন্দোলন দমনে অর্থের যোগানদাতা হিসেবে ভূমিকা রেখেছেন নুসরাত ফারিয়া, ছিলেন ফ্যাসিস্টের সহযোগী। যারা এই ফ্যাসিস্ট হাসিনাকে সহযোগিতা করেছে তাদের অভিনয়ের মাধ্যমে, নায়ক গানের মাধ্যমে এবং বিভিন্নভাবে ফ্যাসিজম চালিয়ে যাওয়ার জন্য তারা সহযোগিতা করেছে, তার মধ্যে সে একজন অন্যতম। এ সময় আসামি পক্ষের আইনজীবীরা দাবি করেন, আন্দোলনের সময় বিদেশে ছিলেন নুসরাত ফারিয়া, আন্দোলনে তিনি জড়িত নন। রাজনৈতিক দলের কোনো সম্পৃক্ততা বা সদস্য উনি ছিলেন না এবং এই ঘটনার সাথে তার কোনো সম্পৃক্ততা নেই। পুলিশের প্রতিবেদন দেয়া সাপেক্ষে আগামী 22 মে জামিন শুনানির দিন ঠিক করেছেন বিচারক। এদিকে এক ফেসবুক স্ট্যাটাসে সংস্কৃতি উপদেষ্টা বলেছেন, নুসরাত ফারিয়ার গ্রেফতার বিব্রতকর একটা ঘটনা হয়ে থাকলো। সরকারের কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা। ফারিয়া আইনি প্রতিকার পাবেন বলেও আশা প্রকাশ করেন মোস্তফা সরোয়ার ফারুকী। তবে নুসরাতের গ্রেফতার নিয়ে সমালোচনাকে সংস্কৃতি উপদেষ্টার ব্যক্তিগত মত উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, মামলা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। ওনার এগেইনস্টে তো আমরা ইনভেস্টিগেশন তো শেষ হয়নি। ইনভেস্টিগেশন শেষ হওয়ার আগে তো বোন আমি বলতে পারবো না। তদন্তে নির্দেশ প্রমাণ হলে নুসরাত ফারিয়াকে ছেড়ে দেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আলতাফ হুসাইন, সময় সংবাদ, ঢাকা। আইনজীবীদের মারধর ও হত্যা চেষ্টার মামলায় আওয়ামীপন্থী 61 আইনজীবীকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত থাকবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে তাদের জামিনের বিষয়ে জারি করার রুল 2 সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। এর আগে 29 এপ্রিল হাইকোর্টের দেয়া জামিন 5 মে পর্যন্ত স্থগিত করেন চেম্বার আদালত। একই সঙ্গে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন। আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক ওই আদেশ দেন। এর আগে মারধর ও হত্যা চেষ্টার মামলায় আওয়ামী লীগ সমর্থক 61 আইনজীবীকে 6 এপ্রিল কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন। ঋণের নামে প্রায় 1100 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বিগত সরকারের সময় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে এই অর্থ লুটপাটে 43 জনকে আসামি করা হয়েছে। এদিকে এলজিইডির সাবেক প্রধান প্রকৌশলী সহ 3 জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। পতিত আওয়ামী লীগের শাসনামল জুড়ে ক্ষমতার প্রভাব খাটিয়ে একের পর এক ব্যাংক দখলে নেন এস আলম গ্রুপ। অভিযোগ রয়েছে, নাম সর্বস্ব প্রতিষ্ঠানে ঋণের নামে হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট করে দেশের আর্থিক খাতকে ভঙ্গুর দশায় পরিণত করেছে। বিএফআইইউ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে দুদক বলছে, অন্তত 4 ব্যাংক থেকে 1,78,000 কোটি টাকা সরিয়েছে এস আলম গ্রুপ। পট পরিবর্তনের পর অনুসন্ধানে নেমে মিলেছে ভয়াবহ ব্যাংক লুটের প্রমাণ। সোমবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে ঋণের নামে প্রায় 1100 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলমের চেয়ারম্যান সাইফুল আলম সহ সংশ্লিষ্ট 43 জনকে আসামি করে আলাদা 2টি মামলা করেছে দুদক। পরস্পর যোগ সাজসে অপরাধমূলক অসদাচরণ ও বিশ্বাস ভঙ্গ করে জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে। এই অভিযোগে এস আলম সহ 37 জনের বিরুদ্ধে দুদকে একটি মামলার অনুমোদন হয়েছে। আমাদের যে 2টি মামলা অনুমোদন হয়েছে সেই 2টি মামলায় 1100 কোটি টাকার মতো আত্মসাৎ করা হয়েছে। এদিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী আলী আখতার হোসেন, ওয়াহিদুর রহমান সহ 3 জনের বিরুদ্ধে দুর্নীতির খোঁজে মাঠে নেমেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। পলাতক অর্থ পাচারকারীদের বিদেশি নাগরিকত্ব বাতিল করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন গভর্নর আহসান এইচ মনসুর। সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান,
ব্যাংকের লুট হওয়া অর্থ ব্যাংকগুলোকেই ফেরত দেওয়া হবে। এ সময় প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানান, সরকারের জব্দ করা সম্পত্তির মূল্য 1,30,000 কোটি টাকার বেশি। এই অর্থ দিয়ে তহবিল গঠন করা হবে। বিগত সরকারের সময়ে ব্যাংক ও দেশের আর্থিক খাতে বিপুল লুটপাট হয়েছে। এসব অর্থের একটি বড় অংশই বিদেশে পাচার হয়েছে, যার পরিমাণ $234 বিলিয়ন দাবি করা হচ্ছে। বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে করণীয় নির্ধারণে বুধবার অর্থ উপদেষ্টা, গভর্নর সহ উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে গভর্নর জানান, লুট হওয়া টাকা উদ্ধার করে জনগণের কল্যাণে ব্যয় করা হবে। একটা ফান্ড প্রতিষ্ঠা করা, যে ফান্ডের টাকা দিয়ে ব্যাংকগুলোকে আমরা ক্ষতিপূরণ দিতে পারবো। ব্যাংকের সাথে কোলেটারালাইজ না সেই প্রপার্টিগুলোকে তখন সরকার তাদের আরেকটা ফান্ডে নিয়ে জনহিতকর কাজে সেটাকে ব্যয় করবে। অর্থ উদ্ধারে সংযুক্ত আরব আমিরাত, কানাডা, সিঙ্গাপুর সহ অন্যান্য দেশ সহায়তা দিচ্ছে বলে জানান গভর্নর। বিদেশে পালিয়ে থাকা পাচারকারীদের নাগরিকত্ব বাতিলের দিকেও হাঁটবেন তিনি। তাদের কাছে তথ্যভর ভিত্তিক রিকোয়েস্ট আমরা পাঠাবো, যার ভিত্তিতে তারা আমাদেরকে সহায়তা দিতে পারবে। এ সময় জানানো হয়, জব্দ করা অবৈধ অর্থ, শেয়ার ও সম্পদের মূল্য প্রায় 2 লাখ কোটি টাকা, আর বিদেশে পাচার করা $18 কোটি মূল্যের সম্পদের হদিশ মিলেছে। আভ্যন্তরীণ হচ্ছে 1,30,758 কোটি 0.7 কোটি টাকা। মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠান নগদ নিয়ে করা প্রশ্নে গভর্নর জানান, পূর্বের অপরাধীরা আবার দায়িত্ব পেলেও যাতে বড় ক্ষতি করতে না পারে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ঈদুল আজহায় এবছর রাস্তার পাশে কোনো গরুর হাট বসানো যাবে না। সোমবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে এ কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, তৈরি পোশাক কারখানার শ্রমিকদের ঈদ বোনাস চলতি মাসেই পরিশোধ করতে হবে, আর বেতন পরিশোধ করতে হবে জুনের 3 তারিখের মধ্যে। ঈদুল আজহা সামনে রেখে সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় সোমবার সকালে সচিবালয়ে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মন্ত্রণালয়ের লোক যেমন বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, এবছর রাস্তার পাশে গরুর হাট বসানো যাবে না, যেখানে সেখানে থামানো যাবে না পশুবাহী পরিবহন। গরু যে নামাবে এটা রাস্তা নামাইতে পারবে না, হাটের ভিতরে নিয়ে নামাইতে। রাস্তার পাশে কোনো হাট হবে না। ট্রাক বা নৌকায় যে গুলি আসতেছে গরু, আগেই তারা ওই ব্যানার দিয়ে দিতে হবে তারা কোন হাটে গিয়ে এটা নামাবে। এখন তো 5% করে হাসিল নেয়, 100 টাকায় 5 টাকা। আগামী বছর থেকে যেন এটা 100 টাকা 5 টাকা না, 4 টাকা করে নেয়, 1 টাকা করে কমানোর জন্য। বাট এবার আমরা কমাইতে পারলাম না, এই জন্য যেহেতু অলরেডি টেন্ডার হয়ে গেছে। ঈদের 5 দিন আগে থেকে বাল্কের চলাচল বন্ধ হয়ে যাবে, আর ঈদের পরে 3 দিন বাল্কের চলাচল বন্ধ থাকবে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, চলতি মাসের মধ্যেই পোশাক কারখানার শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধ করতে হবে, আর বেতন দিতে হবে জুনের 3 তারিখের মধ্যেই। সব গার্মেন্টস এলাকাম বোনাসটা মে মাসের ভিতরে দিয়ে দিতে হবে, আর বেতনটা 1 থেকে 3 তারিখের ভিতরে তারা বেতনটা পরিশোধ করবে। গার্মেন্টস শ্রমিকদের যৌক্তিক যে দাবিগুলি আছে, এইটা মালিকেরা অবশ্যই তাদের পূরণ করতে হবে, যৌক্তিক দাবি। বাট কোনো অযৌক্তিক দাবি নিয়ে যদি শ্রমিকরা রাস্তা বা কোথাও ঘেরাও করতে, ওই ক্ষেত্রে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদের নিয়ম মাফিক ব্যবস্থা নেবে। কোনো অযৌক্তিক দাবি নিয়ে কেউ রাস্তা অবরোধ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ঈদের আগে ঠাকুরগাঁওয়ে বিদেশি দেশি জাতের গরুর পাশাপাশি পরিচর্যা চলছে মহিষের। ক্রেতা বিক্রেতার দর কষাকষির ঝামেলা এড়াতে জেলায় এবার 460 টাকা কেজি দরে পশুর মাংস বিক্রির ঘোষণা দিয়েছেন খামারিরা। ক্রেতাদের আকৃষ্ট করতে পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি পশুকে পুষ্টিকর খাবার দেয়া হচ্ছে। জেলার সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় গরু প্রবেশের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ঘনিয়ে আসছে ঈদুল আজহা। প্রতিটি খামারে এখন পশুর বাড়তি পরিচর্যায় ব্যস্ত খামারিরা। ঠাকুরগাঁয়ে বিদেশি ও দেশি জাতের গরু ছাড়াও দিনরাত চলছে মহিষ লালন পালন। ক্রেতাদের আকৃষ্ট করতে প্রতিদিন খামার পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি নিয়মিত প্রাকৃতিক পুষ্টিকর খাবার দেওয়া হচ্ছে। এখানে দেশি গরু আছে, সাইবাল গরু আছে, তারপর ফ্রিজিয়ান গরু আছে। ইট বানাই, গরুকে খাবার দিই, ঘাস কাটি, দেখি কোন গরু খাবার দেওয়া থাকে না নাই।
তবে এবার দরদামের ঝামেলা এড়াতে লাইভ ওয়েট স্কেলে 460 টাকা কেজি দরে গরু বিক্রির ঘোষণা দিয়েছেন খামারিরা। যে গরুটি বুকিং করা হয় সেটা আমরা মার্ক করে রেখে দিই এইভাবে। আর বাংলাদেশের প্রায় অনেক জায়গা থেকেই অনেকে অগ্রিম বুকিং করতে আসতেছে। এখানে ঠকবে না, আসলে মানুষ বা ভালো পাবে, কেজি দর হিসাবে অনেক আইডিয়া করতে পারে না। অন্য দেশের গরু বা কোথাও থেকে গরু আমদানি না করা হয় তাহলে ইনশাল্লাহ মোটামুটি করছি ভালো দাম পাবো। জেলার সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় গরু প্রবেশের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা। আর প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন পশু সুস্বাস্থ্য নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ক্রেতারা যাতে নির্বিঘ্নে কুরবানির পশু কিনতে পারেন এই বিষয়ে আমরা সার্বক্ষণিক তদারকি করতেছি। কোরবানি ঈদকে সামনে রেখে প্রায় লক্ষাধিক গরু প্রস্তুত রয়েছে। এর মধ্যে ঠাকুরগাঁও জেলার চাহিদা মিটিয়ে আমরা অতিরিক্ত গরু দেশের অন্যান্য অঞ্চলের রপ্তানি করতে পারবো। প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে জেলার 5টি উপজেলায় গরু, ছাগল, মহিষ ও ভেড়ার খামার রয়েছে 6004টি। আর কোরবানির জন্য 1 লাখেরও বেশি পশু প্রস্তুত রয়েছে। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। রংপুর বিভাগের বেশিরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কমছে আশঙ্কাজনক হারে। অন্যদিকে বেসরকারি বিদ্যালয়গুলোতে বাড়ছে শিক্ষার্থী। শিক্ষকরা বলছেন একটি নির্দিষ্ট এলাকায় একাধিক বেসরকারি প্রতিষ্ঠান থাকা ও বিদ্যালয়ের ফিডিং কার্যক্রম বন্ধের নেতিবাচক প্রভাব পড়ছে। শিক্ষাবিদদের মতে পাঠ্যক্রম পরিবর্তনের পাশাপাশি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে শক্ত নীতিমালা প্রণয়ন জরুরি। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। রংপুর নগরীর মুন্সিপাড়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কাগজে কলমে শিক্ষার্থীর সংখ্যা 196 জন। প্রতিদিন গড় উপস্থিতির হার 70 থেকে 80% দাবি স্কুল কর্তৃপক্ষের। শহরাঞ্চলে এমন হার থাকলেও গ্রামাঞ্চলে 50%-এর নিচে। রংপুর বিভাগের বেশিরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কমছে আশঙ্কাজনক হারে। অন্যদিকে বেসরকারি বিদ্যালয়গুলোতে বাড়ছে শিক্ষার্থী। শিক্ষকরা বলছেন নিয়ম নীতির তোয়াক্কা না করে একই ক্যাচমেন্ট এলাকায় একাধিক বেসরকারি বিদ্যালয় পরিচালনা, সরকারি স্কুলের দীর্ঘ সময় এবং স্কুল ফিডিং কার্যক্রম বন্ধ হওয়ার প্রভাব পড়েছে শিক্ষার্থী উপস্থিতিতে। 1-2 এর বাচ্চাদের জন্য যেমন 9টা থেকে 1:00 পর্যন্ত, এটা ওদের জন্য অনেক বড় সময়। এই ক্যাচমেন্ট এলাকায় 13টি স্কুল, তার মধ্যে মাদ্রাসা, এনজিও আছে, আবার কিন্ডারগার্টেন আছে। এই স্টুডেন্টগুলো সব আমার স্কুলে ছিল। তবে অভিভাবকদের দাবি সরকারি প্রাথমিকের তুলনায় মানে এগিয়ে বেসরকারি প্রতিষ্ঠানগুলো। প্রত্যেকটা কিন্ডারগার্টেনে তারা একটা প্রধানেরা গুরুত্ব দেয়, মনিটরিং করে, তদারকি করে। আর প্রাইমারিতে এগুলো হয় না। যে বুঝতেছে না ওকে যেভাবে বোঝানো হচ্ছে ওখানে তার এভাবে বোঝানো হবে না, ওকে ধারাবাহিকভাবে শেখানো হচ্ছে, শিখলে শিখবে, না শিখলে নাই। শিক্ষাবিদদের মতে গতানুগতিক শিক্ষা ব্যবস্থা থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে বেরিয়ে আসতে হবে। আধুনিকায়ন, আধুনিক দৃষ্টিভঙ্গি, প্রযুক্তি নির্ভর করে গড়ে তুলতে না পারি তাহলে আমাদের প্রাথমিক শিক্ষা আমাদের সমগ্র জাতির জন্য যে ভিত্তির শিক্ষা বলি আমরা, সেটি একটি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। তবে শিক্ষার্থীদের সরকারি প্রাথমিক বিদ্যালয়মুখী করতে নানা উদ্যোগ নেয়ার গতানুগতিক আশ্বাস প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের। সকল শিক্ষার্থী বিদ্যালয়ে নিয়মিত আসবে বলে আমরা মনে করি, কারণ সামাজিক উদ্বোধন কর্মসূচি যেমন মা সমাবেশ, অভিভাবক সমাবেশ, সেখানে আমাদের শিক্ষকদেরকে বলেছি করার জন্য। রংপুর বিভাগের 9544টি প্রাথমিক বিদ্যালয়ে কাগজে কলমে শিক্ষার্থীর সংখ্যা 13,71,732 জন। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। অর্থনীতি সংস্কারে দেয়া সুপারিশ আমলে নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন শ্বেতপত্র কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অর্থনীতিকে এগিয়ে নিতে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার বিকল্প নেই। নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত সভায় এসব কথা বলেন তিনি। অর্থনীতি নিয়ে অন্তর্বর্তী সরকারের করা শ্বেতপত্রে হাসিনা সরকারের অনিয়ম, দুর্নীতি ও অর্থ পাচারের চিত্র উঠে আসে। এই পরিস্থিতি থেকে উত্তরণে দেয়া হয় একগুচ্ছ সুপারিশ। তবে সেসব সুপারিশ আসছে বাজেটে আমলে নেওয়া হচ্ছে না বলে মন্তব্য করেছেন শ্বেতপত্র কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সোমবার রাজধানীর গুলশানে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত বৈঠকে তিনি একথা বলেন। সেটা হলো বাজেটের সাথে এই সংস্কারের সেই অর্থে কোনো আত্মিক সম্পর্ক নাই বা কোনো কাঠামোগত সম্পর্ক নাই। The reforms are on their own, the budget process and the fiscal measures are on their own. এটা হলো আমি বলি স্বচ্ছতার সমস্যা, সমন্বয়ের সমস্যা, সহযোগিতার সমস্যা।
এইটা হওয়ার কথা ছিল না। বৈঠকে আসছে বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ বাতিলের পরামর্শ উঠে আসে। এছাড়া জ্বালানি খাতের উন্নয়নে যথাযথ নীতিমালা প্রণয়ন, দারিদ্রতার হার কমাতে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানোর পরামর্শ দেন আলোচকরা। ট্যাক্স যে রেভিনিউ যে ফোরকাস্টিংটা হয় এটি এভিডেন্স বেস করতে হবে। আমাদের ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সের যে সুবিধাগুলি এখনো বিরাজমান আছে কালো টাকা সাদা করার, সেটাকে কিভাবে অ্যাড্রেস করা হবে সেটা আমরা এখন দেখব। শুধু আমরা দুর্নীতির দিকে তাকালে হবে না, এই সেক্টরটাকে যদি দীর্ঘমেয়াদে ভালো করতে হয় তাহলে আমাদের নীতিমালার দিকে যেতে হবে। এ সময় সাবেক বাণিজ্য মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু বলেন, অনিশ্চয়তার মাঝে কোনো দেশের অর্থনীতি শক্তিশালী হতে পারে না। দ্রুত গণতান্ত্রিক উত্তরণের আহ্বান জানান তিনি। আনসার্টেনিটির মাধ্যমে কোনো অর্থনীতি এগোতে পারে না, যেখানে স্থিতিশীলতা থাকবে না এবং জনগণ যে বিজনেস ডিসিশন হোক, ইন্ডিভিজুয়াল ডিসিশন হোক, বাইরের যারা আছে আমাদের পার্টনার যারা আছে তাদের ডিসিশন হোক, সবগুলো কিন্তু ডিপেন্ড করছে তাদের একটা আগামী দিনের সার্টেনিটি কোথায় যাচ্ছে, বাংলাদেশ কোথায় যাচ্ছে, নোবডি নোজ। কর্মসংস্থান বাড়াতে বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানোর বিকল্প দেখছেন না বিএনপির এই নেতা। উইদাউট ইনভেস্টমেন্ট বাংলাদেশ গ্রো করতে পারবে না, কোনো দেশ গ্রো করতে পারবে না। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এনবিআর এর কর্মকর্তা কর্মচারীদের কলম বিরতি কর্মসূচি সাময়িক স্থগিত করা হয়েছে। সোমবার বিকেলে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ এক বিবৃতিতে জানায়, মঙ্গলবার অর্থ উপদেষ্টার আহ্বানে আলোচনা সভায় অংশ নেবেন তারা। সেখানে তাদের প্রস্তাবগুলো তুলে ধরে জারি করা অধ্যাদেশ বাতিলের দাবি জানানোর কথা রয়েছে। এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ জারির প্রতিবাদে সোমবারও কলম বিরতি পালন করেন কর্মকর্তা কর্মচারীরা। আগামী বাজেটে স্বাস্থ্য খাতের উন্নয়নে ব্যয় কমাচ্ছে সরকার, যেটির পরিমাণ হতে পারে ২৫০০ কোটি টাকা। চিকিৎসকরা বলছেন, প্রয়োজন অনুযায়ী স্বাস্থ্য খাতে জাতীয় বাজেটের ১০% অর্থ বরাদ্দ দরকার। যদিও বিশেষজ্ঞরা বলছেন, ব্যয় করার জায়গায় দক্ষতা না থাকলে বরাদ্দ বাড়িয়ে লাভ নেই। সেবার মান বাড়াতে টেকসই উন্নয়ন ও দক্ষ ব্যবস্থাপনায় জোর দিচ্ছেন তারা। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। স্বাস্থ্য ঝুঁকিতে সব শ্রেণীর মানুষ। ঊর্ধ্বমুখী রোগীর সংখ্যা, চাপ বাড়ছে হাসপাতালগুলোতে। তথ্য বলছে, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ক্যান্সার, ডায়াবেটিসের মতো অসংক্রামক রোগেই মারা যাচ্ছে দেশের ৭১% মানুষ। জনগণকে যথাযথ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জাতীয় বাজেটে দেশের জিডিপির অন্তত ৫% ব্যয় করার সুপারিশ রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার। চিকিৎসকরা বলছেন, বাংলাদেশের বাস্তবতায় এই বরাদ্দ মোট বাজেটের ১০% রাখা প্রয়োজন। গুরুত্ব দিতে হবে রোগীর ব্যয় কমাতে। রোগটা হয়েছে সেই সময় চিকিৎসা না করে যদি আমরা একটু প্রতিরোধ করতে পারি, আমরা যদি প্রিভেনশনটা করতে পারি, যে এই রোগটা না হওয়ার জন্য কী করা যাবে, সেখানে কিন্তু আমাদের একটু নজর দিতে হবে। কারণ আমরা যদি নন কমিউনিকেবল ডিজিজগুলো নিয়ে যদি আমরা ভাবি, সেই ডিজিজগুলো এখন ভয়াবহ রূপ। আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে ব্লাড প্রেশার, হাইপারটেনশন, অনেক বেশি ডায়াবেটিস, হার্টের সমস্যা, এখানে কিন্তু আমাদের রোগীদের ব্যক্তিগত খরচ অনেক বেড়ে যায়। তবে গবেষণা বলছে, বরাদ্দ বাড়ালেও প্রায় ১/৩ অর্থ খরচ করতে পারে না মন্ত্রণালয়। ২০২১-২২ অর্থ বছরে ৩২,৭৩১ কোটি টাকা বরাদ্দের বিপরীতে ব্যয় হয়েছে ২৫,০২৮ কোটি টাকা। ২০২২-২৩ অর্থ বছরে ৩৬,৮৬৩ কোটি টাকার বিপরীতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বছর শেষে ব্যয় করতে পেরেছে মাত্র ২২,৫৩১ কোটি টাকা। দুর্নীতি, সক্ষমতার পূর্ণ ব্যবহার না হওয়া, জনবল ও চিকিৎসা সরঞ্জামের ঘাটতির ফলে এমন পরিস্থিতি বলে মত বিশেষজ্ঞদের। প্রস্তাবিত বাজেটের একটা বড় অংশ রিভাইজ বাজেটের সময় কিন্তু তারা রিভাইজ করে ফেলতেছে, কমিয়ে ফেলতেছে, এবং তারপরেও দেখা যাচ্ছে যে রিভাইজ বাজেটের যেটা থাকছে সেটাও কিন্তু তারা খরচ করতে পারছে না। খরচের সক্ষমতার ভিতরে এখানে যেটা দেখতে হবে সেটা হলো যে খরচ করলো, কিন্তু সেই খরচটা যদি এলোমেলো হয়, সেখানে যদি ওয়েস্টেজ থাকে, তাহলে সেটা তো মানুষের কাজে লাগবে না। সেইটা আগে এফিশিয়েন্টলি খরচ করো, সেইকার লিকেজগুলো বন্ধ করো, তারপরে তুমি পুরোটা খরচ করো, এবং তারপরে তুমি আমার কাছে বেশি চাইবা। চলতি অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতেও স্বাস্থ্য প্রকল্পে অর্থ ব্যয় করতে না পারায় আগামী অর্থ বছরও কমছে বরাদ্দ। প্রায় ২৫০০ কোটি টাকা কমে প্রকল্পে ব্যয় বরাদ্দ ধরা হয়েছে ১৮,১৪৮ কোটি টাকা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। চলতি অর্থ বছরের প্রথম ১০ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বরাদ্দের ব্যয় হয়েছে মাত্র ৪১.৩১%, যা গত ৫ অর্থ বছরের একই সময়ের তুলনায় সর্বনিম্ন।
বরাদ্দের সবচেয়ে বেশি খরচ করেছে স্থানীয় সরকার বিভাগ, আর সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন করেছে স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ। চলতি অর্থবছর শেষ হতে বাকি আর 1.5 মাসেরও কম, অথচ এপ্রিল পর্যন্ত 10 মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির অর্ধেক অর্থ ব্যয় হয়নি বলে জানিয়েছে সরকারের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ IMED। সোমবার IMED প্রকাশিত মাসিক প্রতিবেদন বলছে, গেল জুলাই থেকে এপ্রিল পর্যন্ত সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ ব্যয় করেছে এডিপি বরাদ্দের মাত্র 41.31%, যা এই সময়ের হিসাবে গেল 5 অর্থবছরের মধ্যে সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন। এডিপি বাস্তবায়নে টাকার অঙ্কে এ সময়ে ব্যয় হয়েছে প্রায় 93,425 কোটি টাকা। গেল অর্থ বছরের একই সময়ে ব্যয়ের তুলনায় 31,890 কোটি টাকা কম। প্রতিবেদন অনুযায়ী সবচেয়ে বেশি প্রায় 19,764 কোটি টাকা ব্যয় করেছে স্থানীয় সরকার বিভাগ, এরপর 15,270 কোটি টাকা ব্যয় করেছে বিদ্যুৎ বিভাগ। সড়ক মহাসড়ক বিভাগ খরচ করেছে প্রায় 8,626 কোটি টাকা। বরাদ্দের মাত্র 2.34% ব্যয় করে সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন করেছে স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ। প্রায় 846 কোটি টাকা খরচ করেছে স্বাস্থ্যসেবা বিভাগ। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন সংক্রান্ত যেসব সংস্কার দরকার অন্তর্বর্তী সরকার কেবল সেগুলো সংস্কার করতে চায় বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। সোমবার বরিশাল শহরের সার্কিট হাউস সভাকক্ষে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। বলেন, মেগা প্রকল্প করে পরের সরকারের ওপর চাপিয়ে দিতে চায় না অন্তর্বর্তী সরকার। অগ্রাধিকারের ভিত্তিতে মাঝারি ও ছোট প্রকল্প বাস্তবায়নের দিকে মনোযোগী বর্তমান সরকার। একটা সুশাসিত গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য এই সংস্কারগুলো দরকার, শুধু সেই সংস্কারগুলোর উপরেই আমরা বেশি গুরুত্ব দিচ্ছি। এখন সবাই, সব গোষ্ঠী কেন মনে করছে যে আমাদের এই স্বল্প সময়েই এত বছরের পুঞ্জীভূত দাবি দেওয়া সবই পূরণ করতে হবে, এটা আমি বুঝতে পারি না। আগামীতে তো আশা করি একটা ভালো নির্বাচিত সরকার আসবে, তারা অনেক বেশি সংবেদনশীল হবে। সমুদ্রের বুক ছুঁয়ে আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা করবে জুলাইয়ে। এর জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশের দীর্ঘতম রানওয়ে। বাকি শুধু লাইটিং সিস্টেমের কাজ, আর শেষ পর্যায়ে রয়েছে অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ নতুন টার্মিনাল ভবন নির্মাণের কাজও। এর মধ্য দিয়ে স্থানীয় থেকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপ পাচ্ছে কক্সবাজার বিমানবন্দর। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সমুদ্রের বুক ছুঁয়ে ওঠানামা করবে আন্তর্জাতিক ফ্লাইট, যার জন্য 9,000 ফুটের রানওয়েকে সম্প্রসারণ করে করা হয় 10,700 ফুটে, যার 1,700 ফুটই করা হয় সমুদ্রের বুকে। এরই মধ্যে শেষ হয়েছে দেশের দীর্ঘতম এই রানওয়ের নির্মাণ কাজ। সমুদ্রের বুকে নির্মাণ হচ্ছে 25টি স্প্যানের উপর 650 মিটারের স্টিল ব্রিজ। 23টি স্প্যান বসানোর কাজ শেষ। এরপর হবে এজিএল লাইটিং সিস্টেমের কাজ। বিদেশি প্রকৌশলীদের পরামর্শে রাত দিন কাজ করছে প্রায় 500 শ্রমিক। আমাদের 85% কাজ এখন পর্যন্ত শেষ হয়ে গেছে, এবং আমাদের আরও কিছু কাজ আছে, সাপোর্ট স্ট্রাকচার যেমন ড্রেনেজ স্ট্রাকচার, পেরিফেরাল রোড, এবং এগুলোর কাজও চলমান আছে। এদিকে থেমে নেই অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ নতুন টার্মিনাল ভবনের নির্মাণ কাজও। এরই মধ্যে শেষ হয়েছে বোর্ডিং ব্রিজ স্থাপন, বিমান পার্কিং অ্যাপ্রোচ, অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক যাত্রী এবং ভিআইপি ভেহিকেল পার্কিং সহ কার পার্কিং নির্মাণ কাজ। আর দ্রুত গতিতে এগিয়ে চলছে রুপিং শিট বসানো সহ বাকি কাজগুলো। ফল সিলিং, টাইলসের কিছু কাজ বাকি আছে, এগুলো চলমান, মানে রুফিং শিটের কাজ হবে, তাছাড়া আমাদের এই কাজগুলোও হয়ে যাচ্ছে। তো আশা করি খুব সময় এই বছরের মধ্যে আমরা সমস্ত কাজগুলো শেষ করে দেওয়ার চেষ্টা করতেছি। চেম্বার অব কমার্স বলছে, আন্তর্জাতিক বিমানবন্দর চালু হলে কক্সবাজার শুধু পর্যটন নয়, যোগাযোগ ও অর্থনীতিতে যুগান্তকারী ভূমিকা রাখবে। ট্রেডিশনাল আইটেমগুলো, শুটকি থেকে আরম্ভ করে সবজি, এগুলো কিন্তু সরাসরি আমরা এখন মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন জায়গায় পাঠাতে সক্ষম হব বলে আমাদের বিশ্বাস। রিফুয়েলিং এর জন্য একটা বিশাল একটা অর্থ এখানে আমাদের রাজস্ব ভাণ্ডারে যোগ হবে। 2021 সালে কক্সবাজার বিমানবন্দরকে দেশের 4র্থ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপ দেওয়ার প্রকল্পের কাজ শুরু হয়। শুধু পর্যটন নয়, ভূরাজনীতির কারণেও গুরুত্বপূর্ণ স্থানে রয়েছে এই কক্সবাজার।
আর তাই স্থানীয় একটি বিমানবন্দর অগ্রাধিকার ভিত্তিতে আন্তর্জাতিক রূপ পাচ্ছে। আগামী জুলাইয়ে সাগরের বুকে ডানা মেলে উঠানামা করবে আন্তর্জাতিক রুটের সব বিমান। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। আসন্ন বিজিএমইএ নির্বাচনে এমন প্রার্থীকে বিজয়ী করা উচিত যিনি সংগঠনকে নিজের স্বার্থে ব্যবহার করবেন না, এমন পরামর্শই দিয়েছে নির্বাচনে অংশ নেওয়া প্রতিদ্বন্দ্বী 2 প্যানেল লিডার। সেই সঙ্গে ভোটার তালিকা থেকে বাদ পড়া সদস্যদের ফিরিয়ে আনতেও কাজ করতে চান তারা। আর ফাস্ট ফ্যাশনের সঙ্গে তাল মিলিয়ে আগামীর নীতি নির্ধারণে দূরদর্শিতার পরিচয় দিতে সক্ষম উদীয়মান উদ্যোক্তাদের বেছে নেওয়ার পরামর্শ দিচ্ছেন পোশাক শিল্পের দ্বিতীয় প্রজন্ম। বিজিএমইএ এটা নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনটা এই দেশের জন্য, এই দেশের আগামী সংসদ নির্বাচনের জন্য একটি গুরুত্ব বহন করে। আশা করি এইবারের নির্বাচনটা গ্রহণযোগ্য হবে। এই জায়গাটায় এক ধরনের চেঞ্জ এবার আসছে। দেশের তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর 2025-2027 মেয়াদে নির্বাচনের জন্য ঘোষণা করা হয়েছে 2 প্যানেল লিডার ও 35 জন করে সদস্যের নাম। দিনক্ষণ ঠিক, ভোট হবে আগামী 31 মে ঢাকা ও চট্টগ্রামে। বর্তমানে পুরো দমে চলছে নির্বাচনী প্রচারণা। প্রার্থী নির্বাচনে কোন যোগ্যতাকে সামনে রাখা উচিত সেই পরামর্শও দিলেন 2 প্যানেল লিডার। বললেন, যারা সময় দিতে পারবেন নিষ্ঠার সঙ্গে তাদেরই যেন বেছে নেন সংগঠনটির ভোটাররা। যার ব্যবসা ইতিমধ্যেই গোছানো আছে, যিনি সময় দিবেন তাকে নির্বাচিত করা উচিত, এবং যিনি এই বিজিএমইএর পদটাকে ব্যবহার করে নিজের ব্যক্তিগত কোনো স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করবেন না। বিজিএমইএর মালিকদের যে অসমাপ্ত কিছু আকাঙ্ক্ষা আছে, সেই আকাঙ্ক্ষাগুলো আমরা বাস্তবায়ন করব। পাশাপাশি আমরা একটি সুন্দর ট্রান্সপারেন্ট বিজিএমইএ গার্মেন্টস মালিকদের উপহার দেব। প্রতিশ্রুতি দিলেন, যারা এবার বাদ পড়েছেন ভোটার তালিকা থেকে তাদের আবার ফিরিয়ে আনার। এইবার যারা ভোটার হতে পারেন নাই, তারা যদি ভোটার হওয়ার ওই ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারেন, তারা আগামীতে ভোটার হইতে পারবেন। এইবার যারা ভোটার হইতে পেরেছেন, আগামীতে তারাই অনেকে ভোটার হইতে পারবেন না যদি তাদের ওই ক্রাইটেরিয়ার মধ্যে না থাকেন। আমাদের যে বন্ধুরা আমাদের থেকে হারিয়ে গেছে তাদেরকে আমরা আমাদের বিজিএমইতে আমরা অনবোর্ড করব। তাদেরকে যদি আমরা বিজিএমই লিস্টেড অনবোর্ড না করি, তাহলে তাদের ব্যাংক লোন, কাস্টমের ডিমান্ড, বিভিন্ন জায়গায় শ্রমিকের দানা বানা, এগুলো যদি শোধ করতে হয় তাকে, তার ফ্যাক্টরি বিক্রি করে হইল, তাহলে তার পাশে কে থাকে। এদিকে বাবার ব্যবসার ভার যারা কাঁধে নিয়েছেন তাদের রয়েছে বিজিএমইএর নির্বাচন নিয়ে দূরদর্শী ভাবনা। প্রতিনিয়ত বদলে যাওয়া ক্রেতার রুচি মতো পোশাক তৈরিতে সহজে নীতিকৌশল সাজাতে উদ্যমী উদ্যোক্তাদের নির্বাচিত করার তাগিদ দিচ্ছেন তারা। ভোট ওরকম ভাবে দেওয়া উচিত যেই মানুষগুলো অ্যাকচুয়ালি ওয়াইড রেঞ্জ অফ সাবজেক্টস নিয়ে কাজ করতে পারবে, আমাদের সরকারের সাথে নেগোশিয়েট করতে পারে, সাহস নিয়ে পলিসি মেকিং ইস্যুসগুলোকে ফেস করতে পারে, এরকম কর্মী দরকার। সরাসরি ভোটে নির্বাচিত 35 জন সদস্য নির্বাচন করবেন বিজিএমইএর 2025-2027 মেয়াদের জন্য সভাপতি ও সহসভাপতি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। পদ্মার পানির ন্যায্য হিস্সা বুঝে নিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। যথাসময়ে ফারাক্কা চুক্তি নবায়ন করা হবে। সোমবার রাজশাহীর চারঘাটের বড়াল নদের উৎসমুখ পরিদর্শনে গিয়ে এসব কথা বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। উপদেষ্টা জানান, দেশে বালু ও মাটি দস্যুতা চরম পর্যায়ে পৌঁছে গেছে। এগুলো বন্ধে প্রশাসনকে 10 দফা স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। প্রমত্তা বড়াল নদের প্রবাহ ফিরিয়ে আনতে ভরাট হয়ে যাওয়া 18 কিলোমিটার পুনঃ খনন করা হবে এবং নদীর মুখের সুইচ গেট অপসারণ করা হবে বলে জানান উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এইখানে আমার খনন লাগবে না, যেহেতু একটা চুক্তি আছে এবং এই চুক্তির অধীনে কিন্তু একটা টেকনিক্যাল কমিটি 2 দেশের মিলে মাঠ পর্যায়ে প্রতিনিয়তই তথ্য উপাত্ত নিচ্ছে। কাজে একটা এক্সিস্টিং চুক্তি আমরা তো অবশ্যই আশাবাদী যে এটা হয় রিনিউড হবে নতুবা নতুন করে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা তো আমাদের ন্যায্য হিস্সা। এটার ব্যাপারে আমাদের অবশ্যই আমরা আমাদের অধিকারের জায়গা থেকে কথা বলবো। আমরা সমস্ত কাগজপত্র সবকিছু তৈরি করাই হচ্ছে নিয়মিত। ওষুধ ও জনবলের তীব্র সংকট দেখা দিয়েছে নীলফামারীর ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে। এতে কমেছে রোগীর সংখ্যা। প্রায় সময় বন্ধ থাকছে কেন্দ্রের বিভিন্ন কক্ষ। শিগগিরই সমস্যা সমাধানের দাবি এলাকাবাসীর। আর কর্তৃপক্ষ বলছে, সরকারের নতুন সিদ্ধান্ত বাস্তবায়ন হলে কেটে যাবে সব সংকট। মোহাম্মদ সোহেলের ছবিতে শাকির হোসেন বাদলের রিপোর্ট।
তৃণমূলের স্বাস্থ্যসেবা নিশ্চিতে ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে বিনামূল্যে ঔষধ ও জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী বিতরণ করা হয়। তবে নীলফামারীর এসব স্বাস্থ্যকেন্দ্র থেকে নিরাশ হয়ে ফিরতে হচ্ছে রোগীদের। গত 10 মাস ধরে ওষুধ সরবরাহ বন্ধ জেলার সব ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্রে। যেখানে চাহিদার 3 গুণ ওষুধ থাকার কথা সেখানে সংকট। এলাকাবাসী জানান ওষুধ না পেয়ে রোগীর সংখ্যা কমে যাচ্ছে স্বাস্থ্যকেন্দ্রে। অন্যদিকে দেখা দিয়েছে জনবল সংকট। কর্তৃপক্ষের তথ্য মতে কেন্দ্রগুলোর 751 জনের বিপরীতে কর্মরত আছেন 498 জন। এ কারণে কেন্দ্রের অনেক কক্ষ তালাবদ্ধ। সব ধরনের চিকিৎসা পাচ্ছি কিন্তু ওষুধ পাচ্ছি না। কয় মাস ধরে আমরা এখানে আসতেছি কিন্তু কয় মাস ধরে আমরা কোনো ওষুধ পাচ্ছি না। তাদের একটা হতাশা তৈরি হয়েছে যে ওখানে গেলে তো আমরা ওষুধ পাবো না, এই জন্য আর এখন আসেই না। যখন ঔষধ ছিল তখন আমাদের অনেক রুগী আসতো, কিন্তু এখন ঔষধ না থাকার কারণে আমাদের ওই পর্যাপ্ত রুগী আসতেছে না। এখন এখানে আমাদের জনবলের অনেক সমস্যা। আমাদের এখানে আয়া নাই, পিয়ন নাই, প্রহরী নাই, কিছু নাই। বিষয়টি স্বীকার করে কর্তৃপক্ষ বলছে সরকারের 2 বছর মেয়াদী নতুন সিদ্ধান্ত বাস্তবায়ন হলে কেটে যাবে সব সংকট। সরকার যে বর্তমানে 2 বছর মেয়াদী যে পরিকল্পনা করেছেন সেটা যদি এই মাসের শেষ দিকে একনেটে ওঠে তাহলে এই সমস্যা অচিরেই সমাধান হবে। নীলফামারীতে 59টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং 5টি মা ও শিশু কল্যাণ কেন্দ্র রয়েছে। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানায় ফুলসাগর আবাসন প্রকল্পের ঘরগুলোর বর্তমানে বেহাল দশা। প্রাকৃতিক দুর্যোগে ঘরগুলো জরাজীর্ণ হয়ে পড়লে আর সংস্কার করতে পারেনি হতদরিদ্র পরিবারগুলো। বসবাসকারীরা বলছেন সহায়তার জন্য বিগত বছরগুলোতে প্রশাসনের কাছে আবেদন করেও মেলেনি সমাধান। বাদশা সৈকতের পাঠানো তথ্য ও জামিল মিয়ার ছবি নিয়ে রিপোর্ট। জরাজীর্ণ টিনের ঘর, ভেঙে গেছে চাল ও বেড়া, দরজা জানালাও নড়বড়ে। 2004 সালে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানায় ফুলসাগর আবাসন প্রকল্প নির্মাণ করে ভূমিহীন 180টি পরিবারকে বরাদ্দ দেয়া হয়। প্রাকৃতিক দুর্যোগে ঘরগুলো জরাজীর্ণ হয়ে পড়লে আর সংস্কার করতে পারেনি হতদরিদ্র পরিবারগুলো। তারা জানান মানবিক সহায়তার জন্য বিগত বছরগুলোতে বারবার প্রশাসনের কাছে আবেদন করেও মেলেনি কোনো সমাধান। থাকতে না পেরে 40টি পরিবার এরই মধ্যে অন্যত্র চলে গেছে। যারা আছেন তারাও মানবেতর জীবন যাপন করছেন। ঘরের অবস্থা সম্পূর্ণ খারাপ, বেড়া নাই, টাটি নেই এবং চালে একটা টিনও ভালো নেই। ঝড় বৃষ্টি আসলে আমাদের ভিজে থাকতে হয়, খুব কষ্টের উপরে আমরা আছি। এই 17 বছরে আমাদের কোনো এই ঘরগুলোর কোনো মেরামত হয় নাই। ভাঙাচুরা ঘর বাড়ি, টয়লেট ভাঙা কাজ হয়। আমরা সরকারের কাছে আবেদন জানাই দ্রুত আমাদের এগুলা মেরামত করে দেব। আবাসন প্রকল্পে বসবাসকারীদের দুর্ভোগ কমাতে আগামী বর্ষার আগেই সংস্কারের দাবি স্থানীয় জনপ্রতিনিধির। আর বরাদ্দ পেলে মেরামতের আশ্বাস উপজেলা প্রশাসনের। এই মানুষগুলোর নিরাপদে থাকার ব্যবস্থা করার জন্য যদি কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা না নেয় তাহলে এই অসহায় মানুষগুলো চরমভাবে ভোগান্তিতে পড়বে আগামী বর্ষায়। প্রকল্প অফিসে আমরা মেরামতের জন্য প্রয়োজনীয় বরাদ্দ চেয়ে পত্র প্রেরণ করেছি। প্রয়োজনীয় বরাদ্দ পেলে আমরা সংস্কার করব। 6.5 একর জমিতে নির্মাণ করা আবাসন প্রকল্পে প্রতিটি পরিবারকে দেয়া হয় 4.5 শতক জমিসহ ঘর। সময় সংবাদ, কুড়িগ্রাম। রেলওয়ে পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ জংশন 141 বছরের পুরানো দিনাজপুরের পার্বতীপুর। স্বাধীনতার পর ছোটখাটো কিছু সংস্কার হলেও এই স্টেশনে কখনোই লাগেনি উন্নয়ন ও আধুনিকতার ছোঁয়া। এরই সঙ্গে জনবল সংকটে ধুকে ধুকে চলছে কার্যক্রম। স্টেশন কর্তৃপক্ষ বলছে মন্ত্রণালয়ে চিঠি দেয়া হলেও মেলেনি সমস্যার সমাধান। গোলাম নবী দুলালের তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জংশন দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশন। প্রতিদিন 4টি রুটে আন্তনগর, মেইল ও লোকাল সহ এই জংশন দিয়ে চলাচল করে 48টি যাত্রীবাহী ট্রেন, চলাচল করে মালগাড়িও। তবে ব্রিটিশ আমলে নির্মাণের পর ছোটখাটো কিছু সংস্কার ছাড়া 4টি প্ল্যাটফর্মের এই স্টেশনে কখনো লাগেনি উন্নয়ন ও আধুনিকতার ছোঁয়া।
দীর্ঘদিন ধরে বন্ধ যাত্রীদের বিশ্রামাগার, প্ল্যাটফর্মে নেই বসার পর্যাপ্ত আসন, ফ্যান থাকলেও চলে না, সংস্কারের অভাবে ব্যবহার অনুপযোগী শৌচাগার, জরাজীর্ণ ভবনে ভেঙে গেছে অনেক অংশ। ময়লা আবর্জনা আছে, যেখানে সেখানে মানুষ শুয়ে থাকে, পরিবেশ খারাপ। বিদ্যুৎ আছে স্টেশনে, কিন্তু ফ্যান অফ করে রাখছে। আমি 1.5 ঘন্টা থেকে গরমে বসে আছি। দেখেন মা বোনেরা কিভাবে কষ্ট করে আছে, যাত্রী তো এরা তো টিকিট কাটে তো ট্রেনে ওঠে। ওভার ব্রিজ যখনই উঠি কাঁপে, এটাও ঝুঁকিপূর্ণ। রেলের অফিস আছে, সবগুলি সেই পুরাতন বিল্ডিংই এখন পর্যন্ত আছে। বিষয়টি অবগত স্টেশন কর্তৃপক্ষ জানায় রেলপথ মন্ত্রণালয়ে চিঠি দেয়া হলেও মেলেনি সমস্যার সমাধান। চেষ্টা করছে যে সমস্যাগুলো সমাধান করার জন্য। আর রেলের কিছু লোকবলের সমস্যা আছে, এইটাও রেলপথ মন্ত্রণালয়কে আমরা চিঠি দিয়েছি আমাদের জনবল নিয়োগ করার জন্য, তারাও চেষ্টা করছে। পার্বতীপুর রেলওয়ে জংশনের যাত্রা শুরু হয় 1879 সালে। সময় সংবাদ, দিনাজপুর। পঞ্চগড়ে টাঙ্গন নদের ওপর পাকা সেতু নির্মাণ করা হয়েছে, বাকি আছে সংযোগ সড়কের কাজ। এ কারণে সেতু নির্মাণের সুবিধা ভোগ করতে পারছেন না এলাকাবাসী। শিগগিরই এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। ভূমি অধিগ্রহণ জটিলতা নিরসন করে প্রকল্পের কাজ শেষ করার আশ্বাস এলজিইডির। সোহাগ হায়দারের রিপোর্ট। নদীর উপর নির্মাণ করা হয়েছে পাকা সেতু, তবে নেই কোনো সংযোগ সড়ক। এক পাশে নিচু কাঁচা রাস্তা থাকলেও অন্য পাশে ফসলি জমি। 2023 সালে পঞ্চগড়ের বোদা উপজেলার টাঙ্গন নদীর উপর 96 মিটার দীর্ঘ সেতু নির্মাণ শুরু করে এলজিইডি। এরই মধ্যে মূল সেতুর কাজ শেষ হলেও সংযোগ সড়ক না থাকায় ব্যবহার করতে পারছে না এলাকাবাসী। তারা জানান সেতু নির্মাণের সুবিধা তারা ভোগ করতে পারছেন না। আগামী বর্ষাও কোনো কাজে আসবে না অবকাঠামোটি। শীঘ্রই এ বিষয়ে ব্যবস্থা নেয়ার দাবি তাদের। এই ব্রিজ দিয়ে আমরা এখন চলাচল করতে পারবো কি পারবো না, এটা কোনো আশা ভরসা নাই। এই বর্ষার সময় ব্রিজ জায়গায় থাকবে, দুই পাশে পানিতে ভরাট হয়ে থাকবে, তখন এই মানুষের চলাচলের ব্যবস্থা একটু কঠিন হয়ে যাবে। রাস্তাটা যতটা দ্রুত হবে অত আমাদের স্কুলে যাওয়ার জন্য সুবিধা হবে। এদিকে ভূমি অধিগ্রহণ জটিলতাকে দুষছে এলজিইডি। শীঘ্রই সমস্যা সমাধান করে সংযোগ সড়ক নির্মাণের আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া চলমান আছে, অল্প দিনে আমরা ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া সমাপ্ত করতে পারবো। ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া সমাপ্ত হলে সংযোগ সড়কের কাজ করা হবে, সেই সাথে জনগণের চলাচলের জন্য ব্রিজটি উন্মুক্ত করে দেওয়া হবে। এলজিইডির তথ্য মতে সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে 5 কোটি 98 লাখ টাকা। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়। 2 দিনের বৃষ্টিতে রংপুরের বিভিন্ন এলাকায় সবজিসহ গ্রীষ্মকালীন শস্যের বেশ ক্ষতি হয়েছে। খেতে পানি জমে পচে যাচ্ছে ফসল। কৃষক বলছেন বৃষ্টি অব্যাহত থাকলে বড় লোকসানের মুখে পড়বেন তারা। চাষিদের ক্ষেত থেকে দ্রুত পানি নিষ্কাশনের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। তারিকুল ইসলামের ক্যামেরায় আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। বৃষ্টির পানিতে ডুবে যাওয়া ফসলের ক্ষেত পচনের হাত থেকে রক্ষায় শেষ চেষ্টা কৃষক আজিজুল ইসলামের। 2 বিঘা জমিতে চিচিঙ্গা আবাদ করেছেন, যার পুরোটাই এখন পানির নিচে। গত 2 দিনের বৃষ্টিতে রংপুর সদর উপজেলার সদ্য পুষ্করণী ইউনিয়ন ও মিঠাপুকুরের রানীপুকুর ইউনিয়নের প্রায় 50 হেক্টর জমি হাঁটু সমান পানিতে তলিয়ে গেছে। এতে গ্রীষ্মকালীন শাকসবজির ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষকদের শঙ্কা, বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া 70% ফসলই নষ্ট হয়ে যাবে। করলা, শসা, ঝিঙ্গা যা করছিলাম ভাই সব একটু ডুবে গেছে। পানির কারণে আমাদের ক্ষেত এখন মনে হয় না যে টিকবে, আমরা খুবই ক্ষতিগ্রস্ত। পানিতে এখন খায়া গেছে, বরঞ্চ এখন হইবে না হইবে কোনো গ্যারান্টি নেই। অনেক লোন টোন করি আবাদ করছি, এখন মনে করি একটা 10 কাঠা করছি, একটা মনে করো 25 শতক, একটা 50 শতক, এখন সমস্ত তোমার মনে করো পানিতে ডুবে গেল। কৃষি বিভাগ বলছে ক্ষতি কমাতে ডুবে যাওয়া ক্ষেত থেকে দ্রুত পানি নিষ্কাশনে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। পানিটা সরানোর পরপরই আমরা তাদেরকে বা তাদের সঙ্গে আছি যে একটু ছত্রাকনাশক বা একটু কোনোভাবে একটু স্প্রে করি যতদূর ঠিক রাখা যায়। আর এরপরও যদি পানি হয় তাহলে ফুললি ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে। কৃষি বিভাগের তথ্য মতে গত কয়েকদিনের বৃষ্টিতে রংপুর অঞ্চলের 100 হেক্টরেরও বেশি জমির সবজি ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। গাইবান্ধায় ধান কাটার আগ মুহূর্তে দেখা দিয়েছে মাজরা ও কারেন্ট পোকার আক্রমণ। বিভিন্ন কীটনাশক দিয়েও কাজ না হওয়ায় দিশেহারা কৃষক। কৃষি বিভাগ বলছে পোকার আক্রমণ থেকে বাঁচাতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। বিপ্লব ইসলামের রিপোর্ট।
মাঠের পর মাঠ পাকা ও আধা পাকা ইরিবোরো ধান দোল খাচ্ছে। অনেক এলাকায় ধান কেটে ঘরে তুলছেন কৃষক। তবে ধান কাটার আগ মুহূর্তে দেখা দিয়েছে মাজরা ও কারেন্ট পোকার আক্রমণ। এতে দিশেহারা কৃষক। গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি, কুপতলা, বল্লমঝাড় ইউনিয়ন ছাড়াও জেলার বিভিন্ন এলাকায় পোকার আক্রমণে শুকিয়ে বিবর্ণ হয়ে মারা যাচ্ছে ধান গাছ। একাধিকবার ওষুধ স্প্রে করেও মিলছে না সমাধান। বিঘায় মনে করেন যদি আমরা 30 মণ ধান পাইতাম, কথাটা বলছেন সেই 30 মণের মধ্যে মনে করেন 10 মণও পাবে না। ধান একবারে ওটা ক্ষতি হয়ে গেছে কারেন্ট পোকায়। ওষুধ দিয়ে চেষ্টা করছি, সে ওষুধে কোনো কাজ হয়নি। কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিতে মাঠ পর্যায়ে কাজ চলছে বলে জানায় কৃষি বিভাগ। যে কোনো পরামর্শে বা যে কোনো সমস্যা তারা যেন আমাদের সাথে যোগাযোগ করে, সে ব্যাপারে আমরা মাঠে প্রচারণা সহ আমাদের যে গ্রুপ আছে, যে গ্রুপ 12টা গ্রুপ আছে, আমরা প্রতিনিয়ত আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা সেই গ্রুপে প্রতিনিয়ত তারা তাদের পরামর্শ দিয়ে আসতেছে। চলতি মৌসুমে জেলায় 1,29,020 হেক্টর জমিতে ইরিবোরো ধানের আবাদ হয়েছে। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। দিনাজপুরের হিলিতে বোরো মৌসুমে ন্যায্য মূল্যে কৃষক ও মিলারদের কাছ থেকে অভ্যন্তরীণ ধান, চাল সংগ্রহ শুরু হয়েছে। সোমবার উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে হিলি এলএসটি খাদ্য গুদাম চত্বরে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। এ সময় কৃষক আল ইমরানের কাছ থেকে 3 টন ধান কেনা হয়। চলতি মৌসুমে উপজেলায় কৃষকদের কাছ থেকে 36 টাকা কেজি দরে 548 টন ধান ও 49 টাকা কেজি দরে মিলারদের কাছ থেকে 409 টন চাল কেনা হবে। রংপুর জেলা ও মহানগরের 4 শীর্ষ নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডারবাজি, নিয়োগ বাণিজ্য সহ বিভিন্ন অভিযোগ এনে সম্প্রতি পদত্যাগ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 16 নেতাকর্মী। এই ঘটনার ব্যাখ্যা দিয়েছে জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সোমবার সংবাদ সম্মেলন করে জেলার নেতারা বলেন, ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এমন অভিযোগ তোলা হয়েছে। বলা হয়, রমজানে ইফতার মাহফিলের জন্য শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে 3,20,000 টাকা সংগ্রহ করা হয়। ত্রাণ তহবিলের 87,000 টাকা রাখা হয়েছে জেলা ও মহানগর তহবিলে। বিদ্যুৎ প্ল্যান্ট থেকেও কোনো অর্থ নেওয়া হয়নি। দুইজন শুধুমাত্র জেলা থেকে পদত্যাগ করেছে। 3 দাবিতে দেশের 6টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজিতে চলছে কমপ্লিট শাটডাউন। সোমবার বাগেরহাট দরাটানা ব্রিজ সংলগ্ন একাডেমিক ভবনের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। মেরিন ও শিপ বিল্ডিং ডিপ্লোমা ছাত্র কল্যাণ পরিষদের ব্যানারে বিক্ষোভ শুরু করেন তারা। বিক্ষোভকারীদের অভিযোগ, 4 বছর মেয়াদী আন্তর্জাতিক মানের ডিপ্লোমা কোর্স ও প্রশিক্ষণের পরও নানা বাধার মুখে প্রকৌশলীরা। একই সঙ্গে বৈদেশিক বাণিজ্যিক জাহাজে চাকরি পাওয়ার জটিলতা থেকে মুক্তি চান তারা। একই দাবিতে ফরিদপুর ও চাঁদপুরেও বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গর্বে আগামীর শুদ্ধতা, এই স্লোগানে সুনামগঞ্জে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুর্নীতি দমন কমিশনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে এই গণশুনানি হয়। এ সময় সেবা প্রার্থীরা জেলার বিভিন্ন সরকারি দপ্তরের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে অফিস প্রধানরা জবাব দেন। এ সময় দুর্নীতি দমন কমিশনের কমিশনার হাফিজ আহসান ফরিদ অনিয়ম দুর্নীতি বন্ধে কঠোর হওয়ার হুঁশিয়ারি দেন। ভারত পাকিস্তানের মধ্যে সমঝোতায় মধ্যস্থতা করেনি যুক্তরাষ্ট্র। সোমবার ভারতের সংসদীয় স্থায়ী কমিটিতে কথা জানান পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তিনি আরও জানান, 2 দেশের যুদ্ধ ছিল শুধুই সামরিক, পারমাণবিক অস্ত্রের কোনো প্রশ্নই আসেনি। ভারত পাকিস্তান যুদ্ধবিরতির 9 দিন পর সংসদীয় স্থায়ী কমিটির কাছে ব্রিফ করেন বিক্রম মিশ্রি। জানান, পাকিস্তানের পক্ষ থেকে কোনো পারমাণবিক হুমকি বা ইঙ্গিত ছিল না। এমনকি যুদ্ধবিরতির সিদ্ধান্তও এসেছে সরাসরি দিল্লি ইসলামাবাদের আলোচনার মাধ্যমে। এতে যুক্তরাষ্ট্র কোনোভাবেই জড়িত ছিল না। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, 2 দেশের যুদ্ধবিরতির সিদ্ধান্ত হয়েছে মার্কিন মধ্যস্থতায়। ট্রাম্পের এমন দাবির পর বিজেপির বিরোধীরা প্রশ্ন তোলেন, যুদ্ধে ভারত কি কূটনৈতিকভাবে একঘরে হয়ে পড়েছে? এর আগে কংগ্রেস, তৃণমূল, এআইএমআইএম সহ বিভিন্ন দলের সদস্যদের অংশগ্রহণে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর প্রশ্ন ছিল, পেহেলগামে 26 জন নিহতের ঘটনার অভিযুক্তরা কোথায়? কূটনৈতিকভাবে পাকিস্তানকে কোণঠাসা করতে ভারত কি পদক্ষেপ নিচ্ছে?
এদিকে পাকিস্তানকে কোনো আগাম তথ্য দেয়া ছাড়াই অপারেশন সিঁদুর শুরু হয়েছিল বলে জানান মিসরি। এ নিয়ে কংগ্রেস নেতারা প্রশ্ন তোলেন, তাহলে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর কেন বলেছেন ভারত পাকিস্তানকে জানিয়ে সন্ত্রাসীদের ঘাঁটি লক্ষ্য বানিয়েছিল? এদিকে সংঘাতের সময় পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম শাহিন ক্ষেপণাস্ত্রের ব্যবহার নিয়ে ভারতীয় মিডিয়ার দাবি প্রত্যাখ্যান করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, শাহিন ক্ষেপণাস্ত্র ব্যবহারের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। নাদিম মারজান, সময় সংবাদ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার প্রস্তুতি নিচ্ছে দেশটির প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই। একই সঙ্গে পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার সর্দার আয়াজ সাদিকের বিরুদ্ধেও অনাস্থা প্রস্তাব আনার কথা বলা হয়েছে। দলটির অভ্যন্তরীণ সূত্রের বরাতে এ তথ্য জানায় জিও টিভি। পিটিআই সূত্রে জানা যায়, সম্প্রতি কারাগারে নিজের আইনজীবী দল পিটিআইয়ের কয়েকজন শীর্ষ পর্যায়ের নেতাকর্মী ও নিজেদের বোনদের সঙ্গে বৈঠক করেছেন ইমরান খান। সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও পার্লামেন্টের স্পিকারের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। 2022 সালে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী এবং পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধেও অনাস্থা প্রস্তাব এনেছিলেন পার্লামেন্টের তৎকালীন বিরোধী দলীয় নেতা এবং পাকিস্তান মুসলিম লীগের নেতা শাহবাজ শরীফ। এর জেরে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। ভারতের বেশ কয়েকটি ট্রাভেল এজেন্সির মালিক ও শীর্ষ কর্মকর্তাদের উপর ভিসা নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। তাদের বিরুদ্ধে অবৈধ অভিবাসনের সহায়তার অভিযোগ এনেছে মার্কিন পররাষ্ট্র দফতর। এমনকি মিশন ইন্ডিয়ার কনসুলার অ্যাফেয়ার্স ও কূটনৈতিক নিরাপত্তা বিভাগ এজেন্সিগুলোর কর্মকাণ্ড পর্যবেক্ষণে রাখছে প্রতিনিয়ত। যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তারা এসব চক্রের মূল চালিকা শক্তি। তাদের উপর ভিসা নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও জাতীয়তা আইনের ধারা অনুযায়ী। যুক্তরাষ্ট্র বলছে, অবৈধ অভিবাসনের বিপদ সম্পর্কে মানুষকে সচেতন করাই শুধু নয়, যারা এসব কর্মকাণ্ডে সহযোগিতা করে তাদেরও জবাবদিহির আওতায় আনাই তাদের লক্ষ্য। ব্রেক্সিটের প্রায় 1 দশক পর নতুন করে নিরাপত্তা, জ্বালানি এবং মৎস্য চুক্তিতে পৌঁছেছে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন। সোমবার লন্ডনে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের সম্মেলনে দুই পক্ষের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এতে ইউরোপীয় জলসীমায় ব্রিটেনের প্রবেশাধিকার, যৌথ প্রতিরক্ষা প্রকল্পে অংশগ্রহণ এবং বিদ্যুৎ বাজারে ফের যুক্ত হওয়ার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2016 সালের গণভোটের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার পর এই প্রথম বড় পরিসরে নিরাপত্তা ও বাণিজ্য ক্ষেত্রে সম্পর্ক পুনর্স্থাপনে একমত হলো দুই পক্ষ। সোমবার লন্ডনের ল্যাংস্টার হাউসে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তার উপস্থিতিতে স্বাক্ষর হয় এই চুক্তি। চুক্তির আওতায় 2038 সাল পর্যন্ত ব্রিটিশ জলসীমায় ইউর মাছ ধরার অধিকার বাড়ানো হয়েছে। ফ্রান্স সহ ইউরোপের কিছু দেশে জোরালো চাপে এই ছাড় দিতে হয়েছে যুক্তরাজ্যকে। এ নিয়ে ব্রিটিশ রাজনীতিতে চলছে বিতর্ক। সবচেয়ে আলোচিত অংশ হলো প্রতিরক্ষা ও সাইবার নিরাপত্তা সহযোগিতা, যাতে হাইব্রিড যুদ্ধ, সমুদ্র নিরাপত্তা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর স্থিতিশীলতা রক্ষায় যৌথ কর্মপরিকল্পনা তৈরি হবে। এর আওতায় যুক্তরাজ্য ইউর প্রতিরক্ষা খাতে 15,000 কোটি ইউরোর প্রকল্পে যোগ দিতে পারবে। চুক্তিতে একটি বিস্তৃত জ্বালানি সহযোগিতা পরিকল্পনাও রয়েছে, যাতে যুক্তরাজ্য নিয়ম মেনে আবার ইউরোপীয় বিদ্যুৎ বাজারে প্রবেশ করবে। এর ফলে উত্তর সাগরে বিনিয়োগ বৃদ্ধি এবং বিদ্যুৎ বিল হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে। একইভাবে কৃষিপণ্য ও খাদ্য আমদানি রফতানির ক্ষেত্রে জটিলতা কমানোর লক্ষ্যে স্যানিটারি অ্যান্ড ফাইটোস্যানিটারি বা SPS নিয়মাবলীতে সমন্বয় আনার প্রক্রিয়া শুরু হয়েছে। দক্ষ কর্মী বিনিময় কর্মসূচি ইরামাস প্লাসে যুক্তরাজ্যের ফের যোগদানের বিষয়ে আলোচনা শুরু হয়েছে। যদিও ব্রিটিশ সরকার অভিবাসন হ্রাসের বিষয়ে উদ্বিগ্ন, তবে ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে ব্যবসা সহজ করার বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এই চুক্তির মধ্য দিয়ে যুক্তরাজ্য ইউ সম্পর্ক নতুন পথে এগোচ্ছে বলে মত বিশ্লেষকদের। প্রধানমন্ত্রী স্টারমার জানান, পুরানো বিতর্ক পেছনে ফেলে দুই পক্ষ এখন ভবিষ্যতের দিকে এগোচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্টও একই সুরে বলেন, এটি এক নতুন অধ্যায়ের সূচনা, যা এই অনিশ্চিত সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।
প্রযুক্তির অপব্যবহার করে ডিপফেক ও রিভেঞ্জ পর্ন ঠেকাতে যুক্তরাষ্ট্রে আইনে পরিণত হলো টেক ইট ডাউন নীতি। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসের রোজ গার্ডেনে দ্বিতীয় মেয়াদে ষষ্ঠ আইন হিসেবে টেক ইট ডাউন নীতিতে স্বাক্ষর করেন ডোনাল্ড ট্রাম্প। এই আইন অনুযায়ী কাউকে না জানিয়ে বাস্তব কিংবা এআই দিয়ে তৈরি অন্তরঙ্গ ছবি বা ভিডিও শেয়ার করলেই হবে অপরাধ। 48 ঘন্টার মধ্যে তা সরাতে বাধ্য থাকবে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। বিশেষ করে এই আইনটির জন্য সক্রিয় ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। কংগ্রেসে বিলটি পাশ করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। বিলটির পক্ষে 409 ও বিপরীতে ভোট পড়ে মাত্র 2টি। মেটা, টিকটক, গুগলের মতো বড় টেক কোম্পানিগুলো এতে সমর্থন জানিয়েছে। বিশ্বজুড়ে 70টিরও বেশি দেশে মানুষ পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছে না, এমনটাই জানালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। সংস্থাটির বাজেট সংকটে বন্ধ হয়ে যাচ্ছে বিভিন্ন দেশের হাসপাতাল, ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা ও চাকরি হারাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। আর সেই ফাঁকে চীন হয়ে উঠছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সবচেয়ে বড় দাতা দেশ। বিশ্লেষকরা জানান, এমন টালমাটাল পরিস্থিতিতে চিকিৎসা না পেয়ে ভোগান্তিতে পড়ছেন বিশ্বের বহু বাসিন্দা। হুমকির মুখে বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্যসেবা কর্মসূচি, এমনটাই দাবি করেছেন সংস্থাটির মহাপরিচালক টেড্রস। স্থানীয় সময় সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ৭৮তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে একথা বলেন তিনি। জানান, হঠাৎ দ্বিপাক্ষিক সাহায্য বন্ধ হয়ে যাওয়ায় অন্তত ৭০টি দেশে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। বহু জায়গায় মানুষ চিকিৎসা পাচ্ছেন না, কর্মহীন হয়ে পড়ছেন চিকিৎসক ও নার্সরা। ব্যয় বাড়ছে সাধারণ মানুষের ওপর। জানান, পর্যাপ্ত চিকিৎসা সেবার অভাব ক্রমশ প্রকট হচ্ছে বহু অঞ্চলে। যুক্তরাষ্ট্র পিছু হটার পর সংস্থাটির সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সবচেয়ে বড় দাতা হতে যাচ্ছে চীন। সংস্থার নিয়মিত তহবিলে সবচেয়ে বেশি অর্থদানের মাধ্যমে নীতি নির্ধারণেও প্রভাব বাড়াতে চায় বেইজিং। এমন পরিস্থিতি নিয়ে বিশ্বের স্বাস্থ্য কূটনীতির ভারসাম্য নিয়েও প্রশ্ন উঠছে। বিশ্লেষকরা জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্ব ও নিয়ন্ত্রণ নিয়ে চলছে এক নীরব প্রতিযোগিতা, যার প্রভাব পড়ছে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানুষের জীবন ও চিকিৎসায়। যখন সদস্য রাষ্ট্রগুলো একটি শক্তিশালী বিশ্ব স্বাস্থ্য সংস্থা চাচ্ছে, ঠিক সেই মুহূর্তেই সংস্থাটি চ্যালেঞ্জের মুখে। যদিও আমাদের বর্তমান পরিস্থিতি কঠিন, এটি আমাদের কারোর জন্যই বিস্ময়ের হওয়া উচিত নয়। এই সংকট বহু বছরের গড়ে ওঠা। আমরা আগেই বুঝতে পেরেছিলাম এমনটা হতে যাচ্ছে। বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক বাজেটে 60 কোটি মার্কিন ডলারের ঘাটতি। সামনে আরও 21% কমানোর পরিকল্পনাও রয়েছে। এমন পরিস্থিতিতে সংস্থার সবচেয়ে বড় অর্থদাতা যুক্তরাষ্ট্র সরে যাচ্ছে। এ কারণে বিশ্বজুড়ে মহামারী থেকে কলেরা প্রতিটি সংকটে দায়িত্ব পালনে হিমশিম খাচ্ছে সংস্থাটি। কাকুলি আখতার, সময় সংবাদ। গিউদন আর উডন নয়, এবার রামেনকে নতুন ভরসা করছে জাপানি ফাস্টফুড কোম্পানিগুলো। 2029 সালের মধ্যে শুধু রামেন থেকেই প্রায় 27 কোটি 60 লাখ ডলার আয় করার লক্ষ্য ঠিক করেছে জাপানের বিখ্যাত ফাস্টফুড ব্র্যান্ড ইয়োশিনোয়া। দেশে এবং বিদেশে এই খাবারটির বিশেষ চাহিদা রয়েছে। রেস্টুরেন্টে বসে অন্যতম জনপ্রিয় খাবার রামেন ক্রেতাদের উপভোগ করার এ দৃশ্য জাপানের রাজধানী টোকিওর। বিশ্লেষকদের মতে জাপানে গিউডন, উডন এবং সুশির পর রামেনের চাহিদা সবচেয়ে বেশি। স্থানীয় সময় সোমবার জাপানের বিখ্যাত ফাস্টফুড ব্র্যান্ড ইয়োশিনোয়ার নতুন প্রধান নির্বাহী তেতসুয়া নারুসে ঘোষণা দেন, রামেন নিয়ে এগোতে চায় প্রতিষ্ঠানটি, কারণ এই খাবারের রয়েছে বিশেষ সম্ভাবনা। বলেন, রামেন হবে তাদের পরবর্তী সাফল্যের মূল চালিকা শক্তি। যখন বিদেশিরা জাপানি খাবারের কথা চিন্তা করে, তখন তাদের মনে প্রথমেই আসে সুশি, আর এখন রামেন তার ঠিক পরেই। যদিও বিদেশে এই বৃদ্ধির পরিমাণ এখনো পুরোপুরি নির্ধারিত নয়। 10 বছরের মধ্যে একটি লক্ষ্য নির্ধারণ করেছি। বিশ্বব্যাপী সরবরাহকৃত রামেন পরিবেশনের সংখ্যার দিক থেকে আমরা যেন 1 নম্বর সরবরাহকারী হয়ে উঠি। আমি বিদেশি বাজারে রামেনের বিপুল সম্ভাবনা দেখতে পাচ্ছি। আগেই বলেছি, বিদেশি বাজারগুলো জাপানের তুলনায় অনেক বেশি বৈচিত্র্যময়। উদাহরণস্বরূপ, ধর্মীয় কারণে কিছু কিছু প্রোটিন আছে যা মানুষ খেতে পারে না। প্রশ্ন হলো, আমরা কিভাবে এই ধরনের সমস্যা অতিক্রম করে সেই বাজারগুলিতে প্রতিযোগিতা করতে পারবো। 2029 সালের মধ্যে শুধু রামেন থেকেই প্রায় 4000 কোটি ইয়েন অর্থাৎ 27 কোটি 60 লাখ ডলার আয় করার লক্ষ্য ঠিক করেছে ইয়োশিনোয়া কোম্পানি, যা তাদের মোট বিক্রির 13%। অর্চিতা সোহেজিন, সময় সংবাদ।
ক্রিকেটারদের চাওয়াকে গুরুত্ব দিয়ে পরিবর্তিত সূচিতে 3 ম্যাচের টি-20 খেলতে পিসিবিকে প্রস্তাব দিয়েছে বিসিবি। তবে 5 ম্যাচের সিরিজ থাকলেও শিডিউলে আসতে পারে পরিবর্তন, যেখানে খেলা হতে পারে এক ভেন্যুতে। এমন অভিজ্ঞতা টাইগারদের জন্য নতুন। বিশ্ব ক্রিকেটেও যা দেখা যায় কদাচিৎই। কোন সিরিজ চলাকালীন বাড়ছে সেই সিরিজের ম্যাচের সংখ্যা। কথা ছিল পাকিস্তানের বিপক্ষে 5 ম্যাচের সিরিজের আগে আমিরাতের বিপক্ষে 2 ম্যাচের টি-20 খেলবে টাইগাররা। তবে ভারত পাকিস্তান যুদ্ধের কারণে ওলট পালট সব সূচি। তাতে পিএসএল পেছায় 25 মে পর্যন্ত, পেছায় বাংলাদেশ পাকিস্তান ক্রিকেটের সূচিও। পূর্বে শিডিউলে 21 মে ইসলামাবাদ যাওয়ার কথা ছিল টাইগারদের। তবে বিসিবিকে দেয়া পিসিবির নতুন প্রস্তাবিত সূচিতে 27 মে থেকে শুরু হওয়ার কথা বাংলাদেশ পাকিস্তান সিরিজ। তবে এক সপ্তাহ আগে পাকিস্তান যেতে অনীহা ক্রিকেটারদের। তাই তো কথা চলছিল আমিরাতের বিপক্ষে একটা টি-20 ম্যাচ বাড়ানোর ব্যাপারে। শেষ পর্যন্ত আমিরাতের বোর্ড রাজি হওয়ায় 2 ম্যাচের সিরিজ এখন হবে 3 ম্যাচের। প্রথম 2 টি-20-র মতো সিরিজের শেষ ম্যাচটাও হবে শারজাতে। সময় বাংলাদেশ সময় রাত 9টা, আনুষ্ঠানিকভাবে যা নিশ্চিত করেছে আমিরাত বোর্ড। এদিকে পাকিস্তানে ক্রিকেটাররা যাবেন কিনা তা জানতে অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম আর বোর্ড সভাপতি ফারুক আহমেদ দুবাইয়ে বিশেষ সভায় বসেছিলেন টাইগার ক্রিকেটারদের সঙ্গে। সূত্রের খবর, সেখানে একজন ছাড়া নাকি কেউই পাকিস্তান যেতে আপত্তি জানায়নি। তবে তাদের একটা শর্ত আছে। 7 মে ঈদুল আজহা, ক্রিকেটাররা চাইছেন তার আগে দেশে ফিরতে। পাকিস্তানের দেয়া সংশোধিত সূচিতে 5 মে শেষ হওয়ার কথা ছিল সিরিজ, কিন্তু 6 মে ইসলামাবাদ টু ঢাকার কোনো ফ্লাইট নেই। তাই তো বোর্ডের কাছে তাদের দাবি বিশেষ বিমান অথবা 5 ম্যাচের সিরিজ হলে শিডিউলে পরিবর্তন। বিসিবিও নাকি আমলে নিয়েছে ক্রিকেটারদের চাওয়া। তাই তো পিসিবিকে তারা প্রস্তাব দিয়েছে 5 ম্যাচের পরিবর্তে 3 ম্যাচের সিরিজ খেলার। গুঞ্জন আছে এক ভেন্যুতেই হতে পারে ম্যাচগুলো। তবে এ ব্যাপারে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্যই করেনি বিসিবির কোনো পরিচালক। মাহবুব রিমন, সময় সংবাদ। বাংলাদেশ দলকে পাকিস্তান সফরে যেতে অনুমতি দিলেও নিরাপত্তার স্বার্থে দেশটির সীমান্তবর্তী ভেন্যুতে না খেলার পরামর্শ দেওয়া হয়েছে, জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এদিকে গেট মানি ইস্যুতে চিঠির জবাব না দেয়ায় বিসিবির প্রতি ক্ষুব্ধ মন্ত্রণালয়। এছাড়া 1 সপ্তাহের মধ্যে ফেডারেশনগুলোর অ্যাডহক কমিটি ঘোষণা হবে বলে জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা। আসিফ মাহমুদ আরও বলেন, আন্তর্জাতিক ফুটবলের জন্য আরও একাধিক স্টেডিয়াম প্রস্তুত করার পরিকল্পনা আছে তাদের। পাকিস্তানে টি-20 সিরিজ খেলতে যাওয়ার আগে শতবার ভাবতে হচ্ছে বাংলাদেশকে। বোর্ড ও ক্রিকেট দলকে সফরের জন্য গ্রিন সিগন্যাল দিয়েছে সরকার। সে হিসেবে সিরিজ নিয়ে পিসিবির সঙ্গে কথা বলছে বিসিবি। তবে এবার নতুন কথা জানালেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। নিরাপত্তার স্বার্থে পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়। এনএসসি থেকে যোগাযোগ করা হয়েছে পাকিস্তান এম্বাসির সাথে এবং সেখান থেকে আমাদেরকে ইতিবাচক রিভিউ দেওয়া হয়েছে। বিসিবিকে একটা নির্দেশনা বা দিয়েছি যাতে সীমান্তবর্তী স্টেডিয়াম যাতে অ্যাভয়েড করা যায়। সমস্যা হচ্ছে টি-20 সিরিজের ম্যাচগুলো হওয়ার কথা ফয়সালাবাদ ও লাহোরে। ফয়সালাবাদ থেকে বর্ডার বেশ দূরে হলেও লাহোর থেকে ওয়াগা বর্ডার আধা ঘন্টার পথ। সরকারের নির্দেশনা মোতাবেক এখন পিসিবিকে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের পরিবর্তে অন্য কোথাও খেলা আয়োজনে অনুরোধ করতে হবে বিসিবিকে। এমনিতেই বিসিবির বেশ কিছু কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ রয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। বিপিএল সহ বিভিন্ন ইভেন্টের টিকিট বিক্রি বাবদ মোটা অঙ্কের অর্থ আয় হলেও স্টেডিয়ামগুলোর অভিভাবক জাতীয় ক্রীড়া পরিষদকে কখনোই রেভিনিউ শেয়ার করেনি ক্রিকেট বোর্ড। এ বিষয়ে ফারুক আহমেদের বোর্ডকে চিঠি দিলেও উত্তর পায়নি এনএসসি। দীর্ঘদিনের প্র্যাকটিস হয়ে গেছে যে নিয়ম না মানা। সামনের সময়ে যে বিসিবি থেকে এনএসসির প্রাপ্ত যে গেট মানি অথবা অন্যান্য ইয়ার ক্ষেত্রে যে নিয়ম অনুযায়ী এগুলো বাস্তবায়ন করা। দেশের সবচেয়ে ধনী স্পোর্ট বোর্ডকে সামলাতে বেগই পেতে হচ্ছে মন্ত্রণালয়কে। সংগঠকদের বাধার মুখে ক্লাবের কাউন্সিলরশিপ কমিয়ে বিসিবির গঠনতন্ত্র সংশোধনের প্রক্রিয়াও আছে থমকে। কোনো একটা জায়গায় কাঠামোগত সংস্কার হলে আপনারা জানেন এটার উপকারভোগী যেমন আছে, এর ফলে যারা বিভিন্ন অনিয়ম করে আসছে তাদের সেই অনিয়ম বন্ধ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। অবশ্যই আমরা কনস্টিটিউশনাল রিফর্মটাকেই গুরুত্ব দিব। এদিকে ক্রিকেট ও ফুটবল বাদে 53টি ফেডারেশন পুনর্গঠনে কাজ করেছে সার্চ কমিটি। তবে এখনো 24 ফেডারেশনের কমিটি ঘোষণা করেনি এনএসসি। ওই সার্চ কমিটির মেয়াদও শেষ হয়ে গেছে 10 মে। ক্রীড়াঙ্গন সংস্কারের পরবর্তী প্রক্রিয়া কি হবে তা নিয়ে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে। আশা করা যাচ্ছে এই সপ্তাহের মধ্যে আমরা সবগুলো কমিটি প্রকাশ করে দিব। জাতীয় স্টেডিয়ামের পাশাপাশি ফুটবলের জন্য আরও কয়েকটি ভেন্যু
ভেন্যু রেডি করার পরিকল্পনার কথাও জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা। শুধু জাতীয় স্টেডিয়াম না, ফুটবল ইন্টারন্যাশনাল ম্যাচগুলো আমরা দেশের অন্তত আরো 2-3টা স্টেডিয়ামে আমরা আয়োজন করতে পারবো। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। ক্যারিয়ারে প্রথমবারের মতো ভিনদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে ডাক পেলেন মেহেদী হাসান মিরাজ। পিএসএলে সাকিব আল হাসানের দল লাহোর কালান্দার্সের জার্সিতে খেলবেন তিনি। আইসিসি এপ্রিল মাস সেরা ক্রিকেটারকে 25 মে পর্যন্ত অনাপত্তিপত্র দিয়েছে বিসিবি। পিএসএলে অংশ নিতে দেশ ছাড়ার আগে সোমবার বিসিবিতে অনুশীলন করেছে এই অলরাউন্ডার। মিরপুরে দুপুরের তপ্ত রোদে ঘেমে একাকার, তবুও থামার জোনেই মুখে চওড়া হাসি। এ দিনটা নিশ্চিতরূপে মিরাজের জন্য স্পেশাল। গায়ে সবশেষ বিপিএলের সেরা ক্রিকেটারের তকমা, নির্বাচিত হয়েছেন আইসিসির এপ্রিলের মাস সেরা ক্রিকেটারও। তবুও কোনো এক অদ্ভুত কারণে মিরাজকে রাখা হয়নি আমিরাত আর পাকিস্তান সফরের দলে। তাই তো মুশফিক, মুমিনুল, তাইজুলের সঙ্গে এমন অনুশীলন দেখে প্রথম দর্শনে মনে হতেই পারে হয়তো শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতি, কিন্তু তখনই সুখবরটা আসলো পাকিস্তান থেকে। 9 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে এই প্রথম মিরাজ ডাক পেলেন ভিনদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে, পিএসএল এর দল লাহোর কালান্দার্সের হয়ে, যেখানে মিরাজ সতীর্থ হিসেবে পাচ্ছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানকে। রোববার রাতে পেশোয়ার জালমিকে 26 রানে হারিয়ে প্লে অফ নিশ্চিত করেছে লাহোর, যাদের পরবর্তী ম্যাচ 22 মে। সেই ম্যাচ জিতলে বাড়বে মিরাজের ম্যাচের সংখ্যা। সোমবার বেলা 12টা নাগাদ বিসিবিতে অনাপত্তি পত্রের জন্য আবেদন করেন এই টাইগার অলরাউন্ডার। 1 ঘন্টার মধ্যে পেয়ে যান এনওসিও। বোর্ড 25 মে অর্থাৎ টুর্নামেন্টের ফাইনাল পর্যন্ত মিরাজকে অনাপত্তি পত্র দিয়েছে। এর আগে দেশের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ না খেলেও সব মিলিয়ে 153 টি-20তে 7.55 ইকোনমিতে মিরাজের শিকার 107 উইকেট, ব্যাট হাতে 750 সহ 2099 রান। বোঝাই যাচ্ছে যে কোনো পরিস্থিতিতে দারুণ কার্যকর বলেই মিরাজকে দলে টেনেছে কালান্দার্স। মিরাজকে নিয়ে চলতি পিএসএল এ বাংলাদেশি ক্রিকেটারের সংখ্যা হলো 5। যদিও লিটনের ইনজুরি আর প্রথম দফায় ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হামলার কারণে স্থগিত টুর্নামেন্ট রেখে দেশে ফিরে আসায় রিশাদ আর নাহিদ জাতীয় দলের ডিউটির কারণে আর টুর্নামেন্টে যোগ দেননি। সব ঠিক থাকলে পাকিস্তান সুপার লিগে অংশ নিতে মঙ্গলবার দেশ ছাড়বেন মেহেদী হাসান মিরাজ। শ্রীলঙ্কা সিরিজ আর 2026 বিশ্বকাপ বিবেচনায় এই টুর্নামেন্ট আলাদা গুরুত্ব পাবে টাইগার অলরাউন্ডারের কাছে। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এশিয়া কাপ বর্জনের গুঞ্জন উড়িয়ে দিল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বিসিসিআই। গণমাধ্যমে এই খবর নিশ্চিত করেছেন বোর্ড সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া। সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া এই মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বিসিসিআই। এর আগে ভারতীয় এক গণমাধ্যম মেন ইন ব্লুদের নাম সরিয়ে নেওয়ার খবর প্রকাশ করে। ভারত পাকিস্তান যুদ্ধ মানেই অস্ত্রের ব্যবসা, তবে দুই প্রতিবেশীর জন্য শুধুমাত্র যুদ্ধটাই লাভজনক নয়, লাভজনক মাঠের ক্রিকেটটাও। তাই তো ভারত পাকিস্তান সম্পর্ক যে অবস্থাতেই থাকুক, 22 গজের লড়াই মানেই পয়সা উসুল। ব্লকবাস্টার এই দ্বৈরথকে না বলাটা তাই অতটাও সহজ নয়। সোমবার ভারতীয় গণমাধ্যমে খবর আসে এশিয়া কাপ থেকে নাম সরিয়ে নিয়েছে বিসিসিআই। তবে ঘণ্টাখানেকের ব্যবধানে সে গুঞ্জন উড়িয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। সকাল থেকে কয়েকটা খবরে দেখলাম বিসিসিআই এসিসি ইভেন্টে না খেলার সিদ্ধান্ত নিয়েছে। এসব খবরের সত্যতা নেই। এখন পর্যন্ত এই নিয়ে বিসিসিআই কোনো আলোচনা বা সিদ্ধান্ত নেয়নি। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি এসিসি প্রধান হওয়ায় এশিয়া কাপের ভবিষ্যৎ নিয়ে জটিলতা তৈরি হয়। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড এখনও এবারের মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি। আনুষ্ঠানিক আলোচনার পরে এ ব্যাপারে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন বিসিসিআই সেক্রেটারি। এই মুহূর্তে আমাদের পুরো মনোযোগ চলমান আইপিএল এবং ছেলে ও মেয়েদের ইংল্যান্ড সফরের ওপর। যখনই এসিসি ইভেন্ট নিয়ে কোনো সিদ্ধান্তে আসবে বিসিসিআই, তখন তা জানিয়ে দেওয়া হবে। দুই দেশের সম্পর্ক যেমনই হোক না কেন, ভারত পাকিস্তান কিংবা এশিয়া কাপ মানেই শত শত মিলিয়ন ডলারের ব্যবসা। 2024 থেকে 32 ভারতে এই টুর্নামেন্ট সম্প্রচার সত্ত্ব বাবদ চুক্তির পরিমাণ 170 মিলিয়ন ডলারেরও বেশি। টুর্নামেন্ট প্রতি সেখান থেকে প্রায় 200 কোটি রুপি পাবে পাকিস্তানও।
এশিয়া কাপ না হলে তাই আর্থিক ক্ষতি দুই দেশেরই। ভারত সেই ক্ষতি এড়াতে চাইলে এত সব যুদ্ধ বয়কটের হুঁশিয়ারি ছেড়ে খেলতে হবে ক্রিকেট মাঠে। একই শর্ত প্রযোজ্য আর্থিকভাবে কোণঠাসা হয়ে থাকা পাকিস্তানের ক্ষেত্রেও। সেপ্টেম্বরে তাই এশিয়া কাপ বাতিলের সম্ভাবনা অনেকটাই কম। সাব্বির মিথুন, সময় সংবাদ। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের টিকিট পেতে দর্শকদের জন্য বিশেষ ব্যবস্থা করল টেলিকমিউনিকেশন কোম্পানি রবি। বিশেষ এক ক্যাম্পেইনের মাধ্যমে রবি গ্রাহকদের দেওয়া হবে টিকিট। এ নিয়ে বাফুফের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তিও করেছে তারা। এদিকে অফিসিয়াল ফুটবল স্পন্সর হিসেবে জাপানের ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান মল্টেনের সঙ্গে চুক্তি করল বাফুফে। আগামী 3 বছরের চুক্তিতে প্রতি বছর 4000 ফুটবল পাবে বাফুফে, যার মধ্যে বিনামূল্যে দেওয়া হবে 2000 ফুটবল। হামজা, সমিত, ফাহমেদুলদের আগমনে দিন দিন বাড়ছে দেশের ফুটবলের ব্র্যান্ড ভ্যালু। ক্রীড়াঙ্গনে এখন ফুটবলের জোয়ার। এশিয়ান কাপ কোয়ালিফায়ারে সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচের আগে কত শত কর্মযজ্ঞ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। হামজা, সমিতদের ম্যাচের টিকিট নিয়েও দর্শকদের মাঝে তুমুল আগ্রহ। এবার ফুটবলের সঙ্গে যুক্ত হলো টেলিকম প্রতিষ্ঠান রবি। দেশের ফুটবলের উন্মাদনা গ্রাহকদের কাছে পুরোপুরি ছড়িয়ে দিতে রবি ব্যবহারকারীদের জন্য ভিআইপি টিকিটের ব্যবস্থা করেছে তারা। বাফুফের হসপিটালিটি বক্সগুলোতে রবি গ্রাহকদের জন্য থাকবে বিশেষ ব্যবস্থা। বিশেষ এক ক্যাম্পেইনের মাধ্যমে সোনার হরিণ টিকিট পাবেন রবির গ্রাহকরা। এই ক্যাম্পেইনের বিজয়ীরা পাবেন ম্যাচের এক্সক্লুসিভ টিকিট। শুধু অংশগ্রহণকারীরাই নন, 2টি টিকিট দেয়া হবে বিজয়ী পরিবারের সদস্যদের জন্য। আগামী 25 মে থেকে শুরু হচ্ছে রবি সুপার রবিবার নামের এই ক্যাম্পেইন। রবি আমাদেরকে যোগাযোগ করে এবং আমরাও তাদের সাথে কথা বলি যে কিভাবে তাদের একটি সেগমেন্ট অফ কাস্টমারদেরকে আমরা সার্ভ করতে পারি। তখন তারা এগিয়ে আসেন যে তারা তাদের এই প্রোগ্রামের মাধ্যমে বেশ কিছু টিকিট তাদের সম্মানিত গ্রাহকদের দিবেন এবং সেই গ্রাহকরা যেন ভালো একটি অভিজ্ঞতা পায় সেই ব্যাপারে তারা আমাদের থেকে সহায়তা চায়। সেই জন্যই আমরা ভিআইপি যে 4-5টা জোন আছে, অন্যতম একটি জোন আমরা রবির জন্য ডেডিকেট করব। সেখানে যতগুলো টিকিট আছে তারা তা আমাদের থেকে কিনে দেবে, আমাদের বাজার মূল্যে কিনে দিচ্ছেন তারা। ফুটবল এখন হচ্ছে অনেক বেশি ইন্সপিরেশন জেনারেট করছে আমাদের ওভারঅল সারা দেশের আইবল এখন ফুটবলের দিকে। তো সেই কারণে আমাদেরও মনে হয়েছে যে হ্যাঁ, ফুটবল ইজ কামিং আপ ভেরি স্ট্রংলি অ্যান্ড আমরা হয়তো একটা গ্লোবাল প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি, যেহেতু আমাদের অনেক বাইরের প্লেয়াররাও আসছে। সো আমরা ডেফিনেটলি এক্সপেক্ট করছি যে ফুটবল উইল ডু বেটার ইন কামিং ডেজ। এদিকে এবার ফুটবল স্পন্সর পেল বাফুফে। জাপানিজ ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান মলটেনের সঙ্গে আগামী 3 বছরের জন্য চুক্তি সম্পন্ন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। প্রতি বছর প্রতিষ্ঠানটির কাছ থেকে 4000 ফুটবল পাবে বাফুফে, যার মধ্যে 2000 ফুটবল কম মূল্যে কিনবে এবং বাকি 2000 ফুটবল একেবারে বিনামূল্যে দেওয়া হবে ফেডারেশনকে, যাতে ফুটবল ক্রয়ের পেছনের ব্যয় কমবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। We are having a 3 years contract with them, and every year we will be taking 4000 units of football from Malton. The very good news is, out of this 4000 football, they have agreed to give 2000 football, which is half of the football, absolutely free of cost. শুধু জাতীয় দল নয়, এই ফুটবলগুলো ব্যবহার করা হবে বাফুফের সব ধরনের টুর্নামেন্টের জন্য। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। এই মাসেই ঢাকায় আসছে কমলাপুর স্টেডিয়ামের নতুন টার্ফ। এরপর দ্রুতই স্টেডিয়ামে খেলা ফেরানোর উদ্যোগ নিতে চায় বাফুফে, জানিয়েছেন ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি। চট্টগ্রাম পোর্টে ফিফার অর্থায়নে নতুন টার্ফ ইতিমধ্যে করমুক্ত করেছে ফেডারেশন। নৌ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ে দ্রুতই টার্ফ ঢাকায় আনা হবে। এদিকে স্টেডিয়ামের ড্রেনেজ ব্যবস্থায় আসছে উন্নতি। পানি নিষ্কাশনের জন্য পুরো মাঠে করা হচ্ছে 38টি ড্রেনেজ লাইন। জাতীয় স্টেডিয়ামের পাশাপাশি নিয়মিত ঘরোয়া ও আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়ে আসে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে। বয়সভিত্তিক এবং নারী ফুটবল সহ বেশ কিছু ঘরোয়া টুর্নামেন্টের একমাত্র ভেন্যু এটি। তবে নতুন টার্ফ বসানোর কাজ চলায় দীর্ঘদিন ধরেই স্টেডিয়ামে বন্ধ আছে সব ধরনের খেলা। মাঠ সংকটের কারণে ঘরোয়া ফুটবল টুর্নামেন্টগুলো পরিচালনা করতে বেগ পেতে হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে। নতুন করে টার্ফ বসানোর কাজ চলায় দীর্ঘদিন ধরে খেলা বন্ধ আছে কমলাপুর স্টেডিয়ামে। দ্রুত এই সংস্কার কাজ শেষ হলে কিছুটা হলেও মাঠ সংকট কাটিয়ে উঠতে পারবে বাফুফে। প্রায় 6 বছর অতিরিক্ত ব্যবহারে অনুপযোগী হয়ে পড়ে কমলাপুর স্টেডিয়ামের টার্ফ। এরপর গত বছরে স্টেডিয়ামটির নতুন টার্ফ বসানোর কাজ শুরু করে বাফুফে। প্রায় 6 মাস পেরোলেও এখনও ফিফার অর্থায়নের টার্ফ বুঝে পায়নি ফেডারেশন। নেদারল্যান্ডস থেকে আনা টার্ফ এপ্রিলে চট্টগ্রাম পোর্টে পৌঁছালেও এখনও আসেনি ঢাকায়। কর মওকুফ করায় দ্রুতই টার্ফ বুঝে পাওয়ার আশা ফেডারেশনের।
আমাদের মাল কোর্টে আসতে কর যেটা ছিল সেটা আমাদের কর অবকাশ সুবিধা আমরা পাইছি, সেটা আমরা কোর্টে জমা দিতে। দীর্ঘদিন ধরেই চট্টগ্রাম পোর্টে টার্ফ পড়ে থাকায় এর জন্য বাড়তি অর্থ গুনতে হবে বাফুফেকে। তবে এই অর্থ মওকুফের জন্য নৌ মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে ফেডারেশন। যেহেতু আমরা এই কর অবকাশের জন্য কয়েকদিন ওয়েট করতে হচ্ছে, তারা একটা দাবি করতেছে, সেটাও নৌ পরিবহন মন্ত্রণালয় বলছে যে আপনারা চিঠি দিলে মওকুফ করে দেবেন। আমরা চিঠি দিয়ে দিচ্ছি, এখন সেটা হয়তো এই সপ্তাহে ক্লিয়ারেন্স হয়ে যাবে, ক্লিয়ারেন্স হয়ে গেলে আমরা মাল নিয়ে আসবো। কমলাপুর স্টেডিয়ামে টার্ফ নিয়েছিল নানা অভিযোগ, তবে স্বস্তির খবর টানা বৃষ্টিতেও এখন আর মাঠে থেমে থাকবে না খেলা। নতুন করে পানি নিষ্কাশনের জন্য পুরো মাঠে মোট 38টি ড্রেনেজ লাইন করা হচ্ছে। এতে খুব দ্রুতই জমে থাকা পানি চলে যাবে মাঠের বাইরে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। মাঠে গড়ানোর আগেই 2026 ফিফা বিশ্বকাপ ঘিরে শুরু হয়েছে বিতর্ক। বিশ্বকাপের 16 ভেন্যুতে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচগুলোর হসপিটালিটি টিকিট ছেড়েছে আয়োজকরা। আকাশচুম্বী দাম নিয়েই অনেকেই যার সমালোচনা করছেন। শুধু তাই নয়, ধারণা করা হচ্ছে গ্রুপ পর্বের ম্যাচের টিকিটের গড় মূল্য হবে $305, যা কাতার বিশ্বকাপের তুলনায় কয়েক গুণ বেশি। চড়া মূল্য দিয়ে টিকিট কিনে মাঠে আদৌ দর্শকরা আসবেন কিনা এ নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন। 2022 কাতার বিশ্বকাপ শুরুর আগে পশ্চিমা গণমাধ্যম চালায় পরিকল্পিত প্রোপাগান্ডা। বিশ্বকাপের অবকাঠামো নির্মাণে কাজ করা অভিবাসী শ্রমিকদের সঙ্গে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলা হয়। অনেকেই ডাক দেন বিশ্বকাপ বয়কটের। তবে সব সমালোচনা পাশ কাটিয়ে ইতিহাসের অন্যতম সেরা বিশ্বকাপ মঞ্চস্থ হয় কাতারে। অনেকেই বলে থাকেন এখন পর্যন্ত আয়োজিত সেরা আসর 2022-এর বিশ্বকাপ। কাতার বিশ্বকাপ সফল হওয়ার অন্যতম কারণ ছিল গ্যালারি ভর্তি দর্শক আর একদিনে একাধিক ম্যাচ দেখার সুযোগ। যদিও 2026 বিশ্বকাপে সেটা প্রায় অসম্ভব। বিশ্বকাপ শুরু হতে বাকি এক বছর, এরই মধ্যে হসপিটালিটি টিকিট ছেড়েছে ফিফা। আর সেই টিকিটের মূল্য দেখে চোখ কপালে ওঠার দশা দর্শকদের। বিশ্বকাপের 16 ভেন্যুতে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচগুলোর হসপিটালিটি টিকিট ছেড়েছে আয়োজকরা বিভিন্ন প্যাকেজের আওতায়, যার সর্বনিম্ন মূল্য $3,500 আর সর্বোচ্চ $73,200। সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে মেক্সিকোর 2 ভেন্যুর প্যাকেজ। মন্টেরে আর গুয়াদালাহারাতে অনুষ্ঠিত হবে 4টি করে ম্যাচ। এই 4 ম্যাচের হসপিটালিটি প্যাকেজের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে $3,500। তবে যুক্তরাষ্ট্রের ভেন্যুগুলোতে এই প্যাকেজের মূল্য আকাশচুম্বী। ফাইনাল সহ 8 ম্যাচ অনুষ্ঠিত হবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। বিশ্বকাপে যে ভেন্যু পরিচিতি পাবে নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম নামে। এই ভেন্যুতে 8 ম্যাচের প্যাকেজের সর্বনিম্ন মূল্য রাখা হয়েছে $25,800 আর সর্বোচ্চ $73,200। তবে সমালোচনা হচ্ছে মূলত গ্রুপ পর্বের ম্যাচগুলোর টিকিট নিয়ে, যা এখনও বাজারে ছাড়েনি ফিফা। ধারণা করা হচ্ছে এবছরের শেষে টিকিট ছাড়বে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে গ্রুপ পর্বের সাধারণ টিকিটের গড় দাম হবে $305। আর এ খবরেই চটেছেন অনেক দর্শক। যেখানে কাতার বিশ্বকাপে মাত্র $11 টিকিট কিনে ম্যাচ দেখতে পেরেছেন দর্শকরা, সেখানে 26 বিশ্বকাপে খরচ করতে হবে কয়েক গুণ অর্থ। বিশ্বকাপের আয়োজক হতে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে যখন দরপত্র উপস্থাপন করেছিল, সে সময় বলা হয় শুধু বিশ্বকাপের টিকিট বিক্রি থেকেই $1.8 বিলিয়ন আয় করা সম্ভব। সেখান থেকেই ধারণা করা হয় গ্রুপ পর্বের খেলার টিকিটের গড় মূল্য হবে $305। তবে শেষ পর্যন্ত কত হচ্ছে 2026 বিশ্বকাপের টিকিটের মূল্য তা জানতে কিছুটা সময় অপেক্ষা করতেই হবে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। লিওনেল মেসি ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা তালিকার 2 নম্বরে পেলে 3-এ ম্যারাডোনা। এমনই এক তালিকা প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। 5 বারের ব্যালনজয়ী ক্রিস্টিয়ানো রোনালদোকে 4 নম্বরে রাখায় বিতর্ক কম হচ্ছে না এই তালিকা নিয়ে। এছাড়াও শীর্ষ 10-এ আছেন জিদান, রোনালদো এবং রোনালদিনহোর মতো কিংবদন্তিরা। মেসি না রোনালদো, ফুটবল প্রেমীদের এই তর্ক বহু পুরনো। লিওনেল মেসির বিশ্বকাপ জয়ের পরেও যে প্রশ্নের সমাধান হয়নি।
ফুটবল ইতিহাসের সর্বকালের সেরাকে এই নিয়ে নানান সময়ে নানান তালিকা তৈরি হয়েছে, কখনো ব্যক্তিগত পারফরমেন্স, কখনো মানদণ্ড হিসেবে দলগত অর্জন। তবে কোনো তালিকাই কখনোই হয়নি পুরোপুরি বিতর্কমুক্ত। এবার আরও একটা তালিকা তৈরি করলো ফুটবল ইতিহাস আর পরিসংখ্যান নিয়ে কাজ করা প্রতিষ্ঠান IFFHS। জার্মান এই প্রতিষ্ঠানের তালিকা নিয়েও বিতর্ক কম হচ্ছে না। এই তালিকার শীর্ষে আছেন লিওনেল মেসি, বিশ্বকাপ সহ যার ঝুলিতে 46 ট্রফি। তালিকার 2-এ আছেন সবচেয়ে বেশিবার বিশ্বকাপ জয়ী ফুটবলার পেলে, 3-এ দিয়াগো ম্যারাডোনা, ক্লাবের অজস্র অর্জনের পাশাপাশি যার অর্জন একটি বিশ্বকাপ ট্রফি। এরপর 4-এ ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকাকে অন্তত সেরা 3-এ না রাখাটাই এই তালিকাকে করেছে প্রশ্নবিদ্ধ। 5 বারের ব্যালন জয়ী, জিতেছেন দেশের প্রথম ইউরোটাও, আছে নেশনস লিগের শিরোপা, চ্যাম্পিয়ন্স লিগের সফলতম ফুটবলার, গোল অ্যাসিস্টের সব রেকর্ডই যার দখলে। এরপর ব্যক্তিগত অর্জনের হিসেবেও রোনালদো কম যান না, আন্তর্জাতিকে সর্বোচ্চ গোল, সবচেয়ে বেশি ম্যাচের রেকর্ড। এত কিছুর পরেও রোনালদোর 4-এ থাকা তালিকার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। তবে ওই বিতর্ক একপাশে রাখলে মেসির জন্য এমন স্বীকৃতি গর্বের। ইন্টার মায়ামি তারকা এমন খবর পেলেন যখন আলোচনা চলছে 26 বিশ্বকাপে তার উপস্থিতি নিয়ে। বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে আরও একটা বিশ্বকাপ খেললে হয়তো রেকর্ডের মাইল ফলকটা আরও উঁচুতে নিয়ে যাবেন LM10। 10 জনের তালিকায় আরও আছেন এই অঙ্গনের সব কিংবদন্তিরা। 5-এ ইউহান ক্রুইফ, এরপর একে একে রোনালদো, জিদান, বেকেনবাওয়ারের মতো বড় বড় সব নাম। সাব্বির মিথুন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার ডাক তারেক রহমানের। না দিলে সরকারের পরিণতি ভালো নাও হতে পারে, অনিশ্চয়তার পথে দেশ, সতর্কবার্তা বিএনপি নেতাদের। পার্কিংয়ের নামে রাজধানীর বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, দক্ষিণ সিটির তালিকাভুক্ত স্থানেও নেই ইজারা শর্ত মানার বালাই, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার গদ বাঁধা আশ্বাস প্রশাসনের। গতি নেই প্রবাসীদের ভোটার করার প্রক্রিয়ায়, 9টিতে কার্যক্রম চললেও থমকে আছে 31 দেশে, মেলেনি দূতাবাসের অনুমোদন। ডিসেম্বরের মধ্যে নতুন 12 দেশে কাজ শুরুর আশ্বাস। সর্বনিম্ন এডিপি বাস্তবায়নের মাসুল গুনতে যাচ্ছে স্বাস্থ্য খাত, আসন্ন বাজেটে কাটছাঁট হচ্ছে 2,500 কোটি টাকা, ব্যয়ের সক্ষমতা বিবেচনায় বরাদ্দের পরামর্শ। এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্প পুতিনের ফোন আলাপ, গঠনমূলক ও কার্যকর আলোচনা হয়েছে দাবি রুশ গণমাধ্যমের, যুদ্ধবিরতির স্মারক তৈরিতে সম্মত ক্রেমলিন। এই ছিল ভোরের সময়, সঙ্গেই থাকুন সময়ের।